Pulmonary embolism, uh, most underdiagnosed, undertreated disease. যদিও pulmonary embolism is the third highest cause of mortality in cardiovascular field after myocardial infarction and stroke. So the severity and the importance of this disease is sometimes ignored. আমরা আসলে পালমারি এম্বোলিজমটা অনেক সময় ইগনোর করি। পালমারি এম্বোলিজম অনেক সময় আমরা ডায়াগনোস করতে পারি না, অথবা আমরা পালমারি এম্বোলিজমটাকে আমরা ওই লাইনে থিঙ্কিং করি না। অথচ পালমারি এম্বোলিজম ইজ দ্য থার্ড হাইয়েস্ট কজ অফ কার্ডিওভাস্কুলার ডেথ। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পালমারি এম্বোলিজম ইজ এ ইম্পর্টেন্ট ইস্যু। In some situation, it is an important issue. Pulmonary embolism venous thromboembolism clinically presented as deep vein thrombosis or pulmonary embolism is globally the third most frequent acute cardiovascular syndrome behind myocardial infarction and stroke. যদি আমরা এপিডেমিওলজিক্যাল স্টাডি দেখি, তা হচ্ছে অ্যানুয়াল ইনসিডেন্স অফ পালমারি এম্বোলিজম হচ্ছে রেঞ্জ ফ্রম 39 to 115 115 পার লাখ পপুলেশনে, এবং ডিপ ভেইন থ্রম্বোসিস হচ্ছে 53 to 162 পার 10 মিলিয়ন পিপল, 1 লাখ পপুলেশন। এই রোগটা আমরা আসলে পালমোনারি এম্বোলিজম বা ডিপ ভেইন থ্রম্বোসিস, যদিও দিস ইজ এ পার্ট অফ কার্ডিওলজিস্ট, আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে আমরা আন্ডার এক্সারসাইজ এবং আন্ডার ট্রিটেড এই ডিজিজটা। আসলে আমরা জানি যে পালমারি এম্বোলিজম যে কোনো থ্রম্বোসিস, দিস ইজ এ বারকোজ টায়ার্ড, সেটা আমরা সবাই জানি যে কিভাবে থ্রম্বোস তৈরি হয় এবং কিভাবে সেখান থেকে ডিটাচ হয়ে এম্বোলিজম হয়, এবং তার বেসিক প্যাথোফিজিওলজি হচ্ছে যে বারকোজ টায়ার্ড, যেখানে আমরা তিনটি জিনিস থাকে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি অথবা ড্যামেজ, হাইপারকোয়াগুলেটিক স্টেট এবং স্টেসিস। এই তিনটা কম্বিনেশন অথবা যে কোনো কম্বিনেশনের কারণেই কিন্তু থ্রম্বোসিস হয়, এবং সেই থ্রম্বোসিসটা আইদার ভেনাস, বেসিক্যালি থ্রম্বোএম্বোলিজম গুলো ভেনাস সাইটে হয়ে থাকে। ভেনাস সাইটে যদি এই জিনিসগুলো থাকে, তাহলে এই যে কোনো একটা হাইপারকোয়াগুলেটিক স্টেট যদি থাকে অথবা স্টেসিস থাকে, এন্ডোথেলিয়াল ইনজুরি থাকে, তাহলেই এখানে থ্রম্বোসিস তৈরি হবে। থ্রম্বোসিস হয়, সেটা রিচার্জ যখন হবে তখন এম্বোলাই ফর্ম হয়ে যে কোনো জায়গায় যেতে পারে, এবং মোস্ট কমনলি দ্য সাইট অফ এম্বোলাইজেশন হচ্ছে যে পালমোনারি এম্বোলিজম, পালমোনারি সাইট। আসলে প্যাথোফিজিওলজিতে যদি আমরা দেখি পালমোনারি এম্বোলিজমের, তাহলে পালমোনারি এম্বোলিজম মোস্ট অফেন অ্যারাইজ ফ্রম দ্য ডিপ ভেইনস অফ দ্য লোয়ার এক্সট্রিমিটিস অ্যান্ড পেলভিস। সাধারণত এটা লোয়ার এক্সট্রিমিটি থেকে তৈরি হয়, আপার এক্সট্রিমিটি রেয়ারলি হইতে পারে, খুব রেয়ারলি, সাবক্লেভিয়ান ভেইনস থেকে হইতে পারে, খুব রেয়ারলি। এবং এই their consequence become apparent when more than 30 to 50% of the pulmonary arterial bed is occluded. যখন pulmonary arterial bed either এটা মেইন ব্রাঞ্চ অথবা সাব ব্রাঞ্চে যদি 30 থেকে 50% occlusion হয়, তাহলে সেটা ক্লিনিক্যালি আমরা বুঝতে পারবো, ক্লিনিক্যালি কনসিকুয়েন্স হবে। In addition to obstruction, acute pulmonary embolism lead to the release of pulmonary bed. এই অবস্ট্রাকশন হওয়ার কারণে নট অনলি মেকানিক্যাল অবস্ট্রাকশন হয়, সেখানে আরো কিছু বিষয় হচ্ছে যেখানে হরমোন রিলিজ হওয়ার কারণে অথবা আদার কোনো কারণে এই ভেসোকনস্ট্রিকশন হয় এবং হাইপক্সিয়া হয় পালমোনারি আর্টারিগুলোতে, যার কারণে কনসিকুয়েন্সটা আরো বেশি হয়। এবং পালমোনারি এম্বোলিজম occur when debris detach from emboli to the pulmonary circulation. Pulmonary vascular occlusion occurs and impair মেইনলি হয় কি, ওইখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে যখন পালমোনারি এম্বোলিজম হয় তখন গ্যাস এক্সচেঞ্জ এবং সার্কুলেশনটা হ্যাম্পার হয়, ইম্পেয়ার হয়, এবং এটা লোয়ার লাংসটা বেশি ইফেক্ট হয়। লোয়ার এম্বোলাই যখন যে এম্বোলাইটা যদি লার্জ হয় মুভ, তাহলে পালমোনারি মেইন যে পালমোনারি আর্টারি সেটাতে অক্লুশন হবে, আর যদি ছোট হয় সেটাতে পেরিফেরাল আর্টারিগুলো যে ব্রাঞ্চগুলোতে অক্লুশন হবে। Peripheral pulmonary embolism
ক্যান লিড টু পালমারি ইনফেকশন। তাহলে যেসব পেরিফেরাল সাইটে যদি পালমারি এম্বোলিজম হয়, তাহলে আমরা সাধারণত দেখবেন পেশেন্টগুলা পালমারি ইনফেকশন হয়। পালমারি ইনফেকশনের কারণে পেশেন্টগুলা চেস্ট পেইন, ক্লোরোটিড টাইপ চেস্ট পেইন অথবা হিমোপ্রেসিস নিয়ে সাধারণত আসে। যার কারণে এখানে যে হিমোরেজ হয়, হিমোরেজ হলে তাহলে আমরা এই জিনিসটা হইতে পারে। আর অবস্ট্রাকশন যদি পালমারি আর্টারিজ ডেড স্পেস তৈরি করে, তাহলে ভেন্টিলেশন পারফিউশন ঠিক মতো হয় না, মিসম্যাচ হয়, এই জন্য ডেড স্পেসটা বেশি তৈরি হয় পালমারি এম্বোলিশনের জন্য। এবং এইগুলোর পরেও কিছু হরমোনাল হিউমারাল মিডিয়েটরস গুলো তৈরি হয়। এটা হচ্ছে কি সেরোটোনিন এবং থ্রম্বোক্সিন, এগুলো হওয়ার কারণে ভেসোকনস্ট্রিকশনটা হয় লাংসের মধ্যে। এবং যত বেশি পালমারি আর্টারিয়াল পিএসপি বাড়বে, হাইপারটেনশন, আরবি আফটার লোডটা তত বেশি ইনক্রিজ হবে, লিডিং টু আরবি ফেইলার হবে, ফলোড বাই এলবি ফেইলার হবে। যেহেতু এলবি ফিলিং হবে না, এলবি ফেইলার হবে বা ইম্পারমেন্ট হবে। এবং এটার কারণে র্যাপিড এমআই হতে পারে, সেকেন্ডারি টু করোনারি আন্ডার ফিলিং, এবং হাইপারটেনশন হতে পারে, ইলেকট্রোমেকানিক্যাল ডিসোসিয়েশন হতে পারে, সাডেন ডেথ হতে পারে। সেটা হচ্ছে প্যাথোফিজিওলজি অফ পালমোনারি এম্বোলিজম। সাধারণত একটা পালমোনারি এম্বোলিজমের বিষয়ে আমি একটা জিনিস বলি। পালমোনারি এম্বোলিজম হচ্ছে রুল আউট ডিজিজ অর্থাৎ ডিজিজ অফ এক্সক্লুশন। কারণ পালমোনারি embolism is not a pathognomic sign, not a pathognomic clinical feature, no one investigation that can we diagnose pulmonary embolism. But it is a disease of exclusion and other parameter, patient pretest probability, patient clinical symptoms, patient other investigation, suffering investigation, and patient risk factor and the situation of the patient, all together we calculate to diagnose pulmonary embolism. Because pulmonary embolism not a disease to diagnose with a single parameter or with a single investigation. So this is the clinical feature or symptom patient can present. Most of the patient present with dyspnea, respiratory distress, pleuritic chest pain, cough, substernal chest pain, fever, hemoptysis, syncope, unilateral leg pain, sign of deep vein thrombosis. These are the symptoms with which patient can present. How can we evaluate the pulmonary embolism? Because of the variable nature of the presentation of pulmonary embolism, the evaluation of a largely depend on the likelihood of pulmonary embolism and the stability of the patient. Very important issue, the stability of the patient. Either the patient is hemodynamically stable or unstable. These two parameters, and also on these two parameters depends how we will treat the patient. So this is the very important issue. Patient is how likelihood means the probability of pulmonary embolism. How much probability of pulmonary embolism and the stability of the patient. This two parameter is very important to for evaluation of the clinical evaluation of the patient. So for this, as there is no single parameter to diagnose pulmonary embolism, there are scoring systems to assist in the determination of the likelihood of pulmonary embolism and thromboembolic events. Diagnostic scoring system, lots of diagnostic scoring system for pulmonary embolism, but two parameter, two scoring system is well recognized. One of Wells criteria and Geneva score. These two modified Wells criteria and Geneva score. Two scoring system is original version is modified to newer version. Wells criteria and Geneva criteria. Wells criteria is well known, and Geneva criteria is used by ESC guideline. So we will talk Wells criteria and Geneva score. The Geneva score is inputted on ESC guideline. These are the factors, predisposing factor for thromboembolic manifestation. Strong risk factor, moderate এবং low. Strong risk factor, fracture of the lower limbs, previous thromboembolism, venous thromboembolism, spinal cord injury, hospitalization for heart failure or
atrial fibrillation or flutter within previous 3 months, hip knee replacement, major trauma, myocardial infarction with previous 3 months. These are the strong risk factors. And these are the moderate risk factor, knee surgery, autoimmune disease, blood transfusion, central venous line. These are the moderate risk factor. And other moderate risk factor are oral contraceptive therapy, postpartum period, infection, inflammatory bowel disease, cancer. These are all the cancer is too high risk when it is metastatic disease. Cancer without metastasis is a moderate risk. Weak risk factor: bed rest more than 3 days, diabetes mellitus, arterial hypertension, immobility due to sitting, increasing age, laparoscopy surgery, pregnancy, varicose vein, and obesity. These are the weak risk factors. How pulmonary embolism effect? Basically, pulmonary embolism affects right heart. অর্থাৎ রাইট ভেন্ট্রিকলটাকে মেইনলি এফেক্ট করা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তাহলে যত ক্লিনিক্যাল কনসিকুয়েন্স হবে, যত মডারেশন হবে, মডিফিকেশন হবে, সবই রাইট হার্টে হবে। রাইট হার্টের কারণেই বাকি সকল ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা পাই। সো দিস আর দ্য স্পাইরাল অফ দিস ইজ দ্য model of right heart. How the right heart affect by pulmonary embolism? Hemodynamic collapse কিভাবে? প্রথম হচ্ছে ইনক্রিজ আফটারলোড বাড়বে, আরবি ডাইলেটেশন হবে, ট্রাইকাসপিড বাল্ব ইনসাফিসিয়েন্সি হবে, আরবি বাল্ব টেনশনটা বাড়বে, নিউরোহরমোনাল অ্যাক্টিভেশন হবে, মাইওকার্ডিয়াল ইনফ্লামেশন হবে, আরবি অক্সিজেন ডিমান্ড বাড়বে, এবি ফিস্টুলা এবি শান্টিং হবে, রাইট ভেন্ট্রিকুলার ইসকেমিয়া হবে, হাইপেক্সিক ইনজুরি হবে, আরবি কন্ট্রাক্টিলিটি কমবে, আরবি আউটপুট কমবে, আরবি প্রিলোড কমবে, এলবি প্রিলোড কমবে, কার্ডিয়াক আউটপুট কমবে, সিস্টেমিক ব্লাড প্রেশার কমবে, করোনারি পারফিউশন অফ আরবি কমবে, আরবি অক্সিজেন ডেলিভারি কমবে। এই কনসিকুয়েন্স গুলা ঘটতে থাকবে যখন পালমোনারি এম্বোলিজম হবে ডিউ টু after increase RB afterload. This is the very important slide to diagnose and to treat the pulmonary embolism patient. The definition of hemodynamic instability. এই ডেফিনেশনটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এইটার উপর ডিপেন্ড করবে আমাদের পরবর্তী ট্রিটমেন্ট প্রটোকল কি হবে পেশেন্টের। যেমন প্রথম এক নাম্বার ওয়ান হচ্ছে ইনস্টেবিলিটি, বলতে আমরা বুঝি কার্ডিয়াক অ্যারেস্ট। যদি পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এটা হচ্ছে এক নিড ফর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। অবস্ট্রাকটিভ শক, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে অবস্ট্রাকটিভ শক। কখন বলবো আমরা অবস্ট্রাকটিভ শক? সিস্টোলিক বিপি লেস দেন 90 এবং or vasopressor required to achieve BP more than 90 despite adequate filling status, and organ hypoperfusion থাকবে, altered mental status, cold clean skin, oliguria, anuria থাকতে পারে, increased serum lactate. These are the parameter of shock, obstructive shock. First হলো cardiac arrest, third হচ্ছে persistent hypertension, parameter হচ্ছে persistent hypertension, systolic BP more than less than 90 or systolic BP drop 40 or more than 40, either lasting longer than 15 minutes and not caused by new onset of arrhythmia, hypovolemia or sepsis. This slide is very important because without this definition, you cannot treat the patient. How will you treat? Either anticoagulation, oral anticoagulation, parenteral anticoagulation, thrombolysis, or other ventilation or other parameter. Without this definition, you cannot use the treatment protocol. These are the pre-test probability. আমি আগেও বলছি যে pulmonary embolism is a disease you cannot diagnose with a single parameter. So it is a rule in, অর্থাৎ pre-test probability এটা স্কোরিং সিস্টেম। এই স্কোরিং সিস্টেমের মাধ্যমে আমরা এটাকে প্রবাবিলিটিটা হাই, লো, ইন্টারমিডিয়েট অথবা লাইকলি অর আনলাইকলি অফ পালমোনারি এম্বোলিজম এগুলো আমরা ডায়াগনোস করতে পারি। এটা স্কোরিং সিস্টেম, এটা চেম্বার স্কোরিং সিস্টেম। যেমন যদি কিছু কিছু প্যারামিটারগুলোর মধ্যে হচ্ছে যদি তার প্রিভিয়াসলি পালমোনারি এম্বোলিজম অথবা ডিপেন্ড বলছে তাকে হার্ট রেট প্যারামিটার আছে 75 থেকে 94 অথবা 95 এর অ্যাবাভ যদি থাকে, তাহলে একটা স্কোরিং সিস্টেম। দুইটা অরিজিনাল ভার্সন আছে এন্ড সিম্পলিফাইড ভার্সন। দিস ইজ দ্য অরিজিনাল ভার্সন এন্ড দিস ইজ দ্য simplified version. Surgery of fracture within first month, hemoptysis
এবং অ্যাক্টিভ ক্যান্সার, ইউরেটারাল লোয়ার লিম্ব পেইন, পেইন অন লোয়ার লিম্ব ডিপ ভেনাস পারফিউশন অ্যান্ড ইউরেটারাল ইডিমা, এজ মোর দেন 65 ইয়ার্স। এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে, প্যারামিটার ডিপেন্ড করে আমরা স্কোরিং সিস্টেম করি। সেটা হচ্ছে কি, লো হতে পারে 3 লেভেল স্কোরিং এর 2 লেভেল স্কোর। 3 লেভেল স্কোর হচ্ছে লো, ইন্টারমিডিয়েট এন্ড হাই। লো হচ্ছে 0 থেকে 3 যদি অরিজিনাল ভার্সন, আর নিউ ভার্সনে 0 থেকে 1। ইন্টারমিডিয়েট হচ্ছে 4 to 10, older version, new version 2 to 4, and high above 11, and new version above 5. P unlikely হচ্ছে কি, যদি ওল্ডার ভার্সনে 0 to 5 হয়, and নিউ ভার্সনে 0 to 2, এবং P লাইকলি যদি ওল্ডার ভার্সনে more than 6 or more than 6, and newer simplified version 3 or more than 3 যদি হয়, তাহলে পালমোনারি এম্বোলিজম এটা একটা প্রি টেস্ট প্রবাবিলিটি। এটা আমরা ধরে নেই যে পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হওয়ার সম্ভাবনা অনেক বেশি, হাই অথবা লো অথবা লাইকলি অর আনলাইকলি। This is the modified another scoring system, a modified well scored criteria. এটাতে আমরা অনেকেই এটার সাথে অভ্যস্ত, বাট ইএসসি বা রেফারেন্স এটা হচ্ছে জেনেভা স্কোরিং সিস্টেম। এটাও একটা স্কোরিং সিস্টেম, এটা আমরা ইউজ করতে পারি। এটাতে 7 প্যারামিটার দিয়ে এটা করা হয়। এটা তো একই জিনিস, হাই, মডারেট, লো প্রবাবিলিটি, এন্ড পি আনলাইকলি, লাইকলি। এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কিভাবে ওরা, ওইটা হচ্ছে ইউরোপিয়ান, এটা হচ্ছে আমেরিকান। আমেরিকানটা আবার বলে মেসিভ পি, সাবমেসিভ পি এন্ড লোয়ার স্পিড, মোর অর লেস দিস সেম। শুধু ওরা এখানে একটা জিনিস মানে বলতে চাচ্ছে যে সাবমেসিভ পিতে সেটা হচ্ছে কি, এখানে তারা বায়োমার্কার ইউজ করছে আরবি ফাংশনের ক্ষেত্রে, যেখানে প্রো বিএনপি, বিএনপি আর প্রো বিএনপি এটা ইউজ করছে, এবং টপনিং। এই দুটাকে সাবমেসিভ পিতে দুইটাকে জিনিস ইনক্লুড করে দেওয়া হয়েছে, যে এই দুটা যদি জিনিস থাকে তাহলে সে সাবমেসিভ পি উইথ আদার, যদি সে হিমোডাইনামিক স্টেবল থাকে কিন্তু হাইপারটেনশন থাকে, এবং প্যারামিটার যদি বেশি থাকে সাবমেসিভ পি, আনমেসিভ পি যদি সে হিমোডাইনামিক আনস্টেবল থাকে। লো রিস্ক হচ্ছে কি, তার কোনো ধরনের হাইপারটেনশন নাই, আরবি ডিসফাংশন নাই, এবং মাইগ্রেন নেফ্রোসিস নাই। সেটা হচ্ছে এইভাবে আমেরিকান ক্লাসিফিকেশনটা। তবে এটাও জিনিস আমাদেরকে রুল আউট একটা ক্রাইটেরিয়া সেট করা হয়েছে, যেহেতু এই ডিজিজটাকে সিঙ্গেল প্যারামিটার দিয়ে করা যায় না, এবং রুল ইন রুল আউট সিস্টেম, তাহলে রুল আউট সিস্টেমটাও আছে। রুল আউট ক্রাইটেরিয়া কি হতে পারে, যদি এজ 50 ইয়ার্সের নিচে হয়, হার্ট রেট মোর দেন 100 হয়, অক্সিজেন হিমোগ্লোবিন স্যাচুরেশন লেস দেন 95%, no more than 95%, 95 or more than 95%, no hemoptysis, no estrogen use, no prior dependent pulmonary embolism, no unilateral leg swelling, or no surgery or trauma requiring hospitalization within last 4 weeks. So for this reason আমরা এটাকে আমরা রুল আউট করে দিতে পারি। এর জন্য আমাদেরকে একটা পেশেন্টকে ডায়াগনোস করার আগে আমাদের রুল ইন রুল আউট এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ দিস ইজ এ ইম্পর্টেন্ট ইস্যু। এখন আমরা এটা প্রি টেস্ট প্রবাবিলিটি করলাম, ক্লিনিক্যাল হিস্ট্রি আমরা পেশেন্টদেরকে জানলাম, তারপর কিছু ইনভেস্টিগেশনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে নো সিঙ্গেল ইনভেস্টিগেশন ইজ no single investigation is enough to diagnose pulmonary embolism. So some it's helping with clinical criteria. We can use ECG. This is the most important issue. Other findings are not important. Most important findings tachycardia, sinus tachycardia. With clinical pre-test probability, patient clinical symptom with ECG is sinus tachycardia is important. And another some findings we can find or not, like S1, Q3, T3, most important, most popularly known S3, Q3, T3. এটা হচ্ছে কি S থাকবে লিড 1 এ, Q and T3 থাকবে, Q থাকবে লিড 3 তে, এবং T inversion থাকবে লিড 3 তে। This is the sensitivity is very low, and most probably 20 to 25% পেশেন্টে পাওয়া যেতে পারে। এবং ইনকমপ্লিট আরবিবি থাকতে পারে, সিমালটেনিয়াস ইনভার্সন থাকবে, অন্যান্য লিডগুলোতেও ইনভার্সন থাকবে। দিস ইজ ইনসিফাইং। এন্ড একটা ইসিজি স্কোরিং সিস্টেম আছে, সেটা আমি এটা ডিটেইলসে যাব না এত এই ক্লাসের মধ্যে। ইসিজি আমরা পালমারি বলি যে যদি ইসিজি করে, ইসিজি একটা স্কোরিং সিস্টেম আছে। দিস ইজ দ্য স্কোরিং সিস্টেম অফ ইসিজি। ইটস এ 21 পয়েন্ট স্কোরিং সিস্টেম।
If the scoring system is more than 10, it is very much helpful to diagnose pulmonary embolism. Then we can suspect that maybe this is a case of pulmonary embolism. This is the scoring system. আমি যখন কোন সিস্টেম আমি আর কমপ্লিট বলবো না, যেহেতু লম্বা একটা লেকচার, আমরা পরবর্তীতে এটা আমি লেকচারটা দিয়ে দিলে এখান থেকে আপনারা দেখতে পারবেন অথবা নিজেরা এটা খুঁজে নিতে পারবেন। চেস্ট এক্সরে সাধারণত নরমাল থাকে, কিন্তু ফাইন্ডিং থাকতে পারে, ফোকাল অলিগেমিয়া থাকতে পারে, সেটাকে ওয়েস্টারমার্ক সাইন আমরা বলি। পেরিফেরাল হিসেবে পেরিফেরাল ইনফেকশন থাকতে পারে নির্দিষ্ট একটা জায়গায় এক্সরে, সেটা কিন্তু হ্যাম্পটনস হাম্প বলে এটাকে, সেটা হচ্ছে এইরকম একটা পেরিফেরাল একটা ইনফেকশন থাকবে, সেটাকে যদি আমরা ধরি তাহলে একদম সাইন বলে, এটাকে প্লেসেড মানে ইনফেকশন থাকে, এটা পালমোনারি এম্বোলিজমে থাকে। আবার থাকতে পারে, কিন্তু পালমোনারি এম্বোলিজম যদি আদার ক্লিনিক্যাল প্যারামিটারের সাথে এটা ম্যাচ করে যায় তাহলে আমাদের ডায়াগনোসিসটা আরো সহজ হবে। এবং এখানে এই ওয়েস্টারমার্ক যেটা আমরা বলছিলাম যে এখানে একটা ফোকাল অলিগেমিয়া থাকে, ফোকাল অলিগেমিয়া থাকে ইন জেনারেল না, ডিফিউজ না, কিন্তু একটা ফোকাল একটা দেখা যাবে যে অলিগেমিয়া আছে। হ্যাঁ, ওয়েস্টারমার্ক সাইন বলে এটাকে, এটা পাওয়া যেতে পারে, ভাস্কুলারিটিটা কমে যাবে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হলো যে আমরা এই ইমেজিং টেস্ট গুলা কি কি করতে পারি। এটা ইমেজিং টেস্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু ডায়াগনোজ পালমোনারি এম্বোলিজম ফর রুল ইন অর রুল আউট পালমোনারি এম্বোলিজম। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট পপুলারলি এখন যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে কি সিটিপিএ, অর্থাৎ আমাদের পালমোনারি এনজিওগ্রাফি, সিটি এনজিওগ্রাফি। পালমোনারি সিটি এনজিওগ্রাফি হচ্ছে মোস্ট, আমাদের দেশে যদিও এটা অ্যাভেলেবল না, কিন্তু বাইরে এটা হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার ওয়ান ইনভেস্টিগেশন টু রুল আউট দ্য পালমোনারি এম্বোলিজম। এন্ড দিস ভেরি কথা শোনা যাচ্ছে না তো? জি স্যার, শুনতে পাচ্ছি না স্যার, আমরা মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, নেটের সমস্যা করতেছে। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুলস অফ ডায়াগনোসিস পালমোনারি এম্বোলিজম। সো যদিও আমাদের এখানে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে ইজিলি অ্যাক্সেসেবল, এবং এটা ইনকনক্লুসিভ অর্থাৎ পজিটিভ অর নেগেটিভ এই রেজাল্টটা কিন্তু খুবই কম, আইদার পজিটিভ অর নেগেটিভ, ইনকনক্লুসিভ রেজাল্টটা খুব ভেরি লো। হ্যাঁ, এই জন্য এইটাকে এখন চয়েস অফ ইনভেস্টিগেশন টু ডায়াগনোস পালমোনারি এম্বোলিজম, সিটিপিএ। And another investigation of pulmonary embolism, আপনারা সবাই জানেন প্ল্যানার পারফিউশন স্ক্যান, যেটা এটাও কিন্তু খুবই রিলায়েবল এবং স্ট্রং ভ্যালিডেশন টুল ফর ডায়াগনোস পালমোনারি এম্বোলিজম। এটা সাধারণত কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে না, কিন্তু এটা আমাদের এখানে খুব একটা অ্যাভেলেবল না, আমাদেরকে তারপরেও আমাদের জানতে হবে। তাহলে আমাদের জানতে পালমোনারি এম্বোলিজমের যদি আমরা চয়েস অফ ইমেজিং টুলস বলে তাহলে হচ্ছে যে সিটিপিএ, সেখানে হচ্ছে যে আমাদের একটা পরীক্ষা পালমোনারি প্ল্যানার পারফিউশন স্ক্যানিং, and third হচ্ছে যে পালমোনারি এনজিওগ্রাফি। ইট ইজ এ ইনভেসিভ প্রসিডিউর, যদিও এটা গোল্ড স্ট্যান্ডার্ড, বাট ইটস এ ইনভেসিভ প্রসিডিউর এন্ড নট রেডিলি অ্যাভেলেবল এভরিওয়্যার। সো আমাদের এই স্ক্যানিংটা যদি আমরা সিটিপিএটা আমাদের এখানে যেহেতু অ্যাভেলেবল না, আমরা করতে পারি না, কিন্তু এটা হচ্ছে কি চয়েস অফ ইনভেস্টিগেশন। বাট আমাদের হাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি, অথবা আমরা এক্সক্লুশন করতে পারি। ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি সবচেয়ে বিষয়টা হচ্ছে কি আমরা এই পুরো পালমোনারি এম্বোলিজমের পুরো বিষয়টাই হচ্ছে আরবির উপরে, রাইট ভেন্ট্রিকলের উপরে। সো অল প্যারামিটার আমরা দেখবো কার্ডিওগ্রাফিতে বেসিক্যালি হচ্ছে আরবিতে। হ্যাঁ, আর রাইট ভেন্ট্রিকলে আমরা সকল প্যারামিটার গুলো দেখবো। এই প্যারামিটার গুলোর মধ্যে আমরা কিছু স্পেসিফিক জিনিসগুলো দেখবো। কি কি দেখবো? আমরা দেখবো যে আরবিটা একটু এনলার্জ, দিস ইজ দ্য ফার্স্ট। আমরা প্যারাস্টাল লগ এক্সিস ভিউতে দেখবো আরবি এনলার্জ, দিস ইজ দ্য এনলার্জ আরবি। সেকেন্ড জিনিসটা আমরা কি দেখবো? ডাইলেটেড আরবি উইথ বেজাল আরবি এলবি রেশিওটা। এই বেজাল যে আরবি এবং এলবি রেশিওটা কিন্তু মোর দেন 1। দেখো এখানে এলবির চেয়ে আরবিটা বড় হয়ে গেছে, যদিও ইনভার্স হওয়ার
নর্মালি কিন্তু এটা রিভার্স থাকে, কিন্তু এখানে এটাকে বড় হয়েছে এবং এটাকে এই একটা এরও দেখো এটাকে ম্যাকুলার সাইন বলে। অর্থাৎ ম্যাকুলার সাইনটা আমি সহজে বলি, ম্যাকুলার সাইনটা হচ্ছে যে আরবি ফ্রি ওয়াল, দিস ইজ আরবি ফ্রি ওয়াল। এই আরবি ফ্রি ওয়াল যখন একা ইনেশিয়া থাকবে কিন্তু অ্যাপেক্সটা মুভমেন্ট করবে, দিস ইজ দ্য সাইন অফ পালমারি এম্বোলিজম। আদার করে থাকতে পারে বাট দিস ইজ এ সাইন অফ পালমারি এম্বোলিজম, যেটা ম্যাকুলার সাইন বলে যে আরবি ফ্রি ওয়ালটা মানে হাইপোকাইনেসিয়া বা একাইনেসিয়া থাকবে বাট অ্যাপেক্সটা হচ্ছে কি মুভমেন্ট থাকবে, দিস ইজ ম্যাকুলার সাইন। এবং 4 নম্বরে আমরা দেখবো যে আমরা যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা একদম ফ্ল্যাট থাকবে, এটা যদিও কনকেভ শেপ থাকার কথা ওটা ফ্ল্যাট হয়ে যাবে যেহেতু আরবি প্রেশারটা বাড়বে। 3 নম্বর। 4 নম্বরটা আমরা দেখবো যে আইবিসিটা আমরা যদি সাবকোস্টাল ভিউতে দেখি আইবিসিটা কিন্তু ফিক্স থাকবে, এটা কিন্তু রেসপিরেটরি মুভমেন্টের সাথে কলাপস হবে না, সেটা হচ্ছে যে আমাদের 4 নম্বর। তাইলে আমরা আমাদের যেহেতু এটা অ্যাভেলেবল ইনভেস্টিগেশন আমাদের কাছে এই একটা ইনভেস্টিগেশন আছে, এই জিনিসটা আমরা যদি ভালোভাবে দেখতে পারি, কারণ আদার ইনভেস্টিগেশন যেগুলো আমি আগে বললাম স্ক্যানিং, সিটিপিএ, এগুলো আমাদের জন্য রেডিলি অ্যাভেলেবল না, আমরা চাইলেও আমরা করতে পারবো না। কিন্তু ইকোকার্ডিওগ্রাফিটা আমরা একটু ভালোভাবে যদি আমরা দেখতে পারি তাহলে আমরা এটা আমাদের জন্য হেল্পিং হবে টু ডায়াগনোস পালমারি এম্বোলিজম। দিস ইজ দ্য 4 প্যারামিটার। বাট অ্যানাদার জিনিস আমরা যদি আরবিতে দেখি যে এটা একটা 60-60 সাইন বলে, 60-60 সাইন মানে 60 মিলিসেকেন্ড সাইন একটা জিনিস আছে, 60 মিলিমিটার। অর্থাৎ যে পালমোনারি যে এক্সপ্লোরেশনটা টাইম সেটা হবে লেস দেন 60 মিলিসেকেন্ড। আমরা যদি এখানে যদি ডপলার দিয়ে করি পালমোনারি, এবং আরবিতে যদি আমরা আরবি অর্থাৎ ট্রাইকাসপিড ভালভে যদি আমরা সিস্টোলিক গ্রেডিয়েন্ট দেখি সেটা হবে 60 মিলিমিটারের নিচে। তাহলে এই দুটো যদি থাকে স্যার আবারও সাউন্ড প্রবলেম হচ্ছে। নেটের সমস্যা করতেছে মনে হয়। হ্যাঁ, নেটে হয়তো সমস্যা করতেছে। নেট সমস্যাটা স্যার সকালের দিকে থাকে বেশি। ওই সব জায়গায় থাকে। এইখানে এই যে ছবিগুলো এবার দেখতেছো, শুনতে পাচ্ছ? হুম, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি স্যার, তখন জি কি স্যার। হবে একটু সাউন্ড দিও, কারণ এখানে নেটে একটু সমস্যা দিতে পারে, সাথে সাথে জানাই। এবং থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে এমমুডে আমরা কি দেখি, আমরা দেখি রাইট ভেন্ট্রিকুলার ফাংশনটা দেখি, দিস ইজ দ্য এমমুড। রাইট ভেন্ট্রিকুলার ফাংশন দেখে আমরা যেটাকে আমরা ট্যাক্সি বলি, অর্থাৎ ট্রাইকাসপিড অ্যানুলার মানে এক্সপ্রেশনটা আমরা দেখি, সেটা যদি 16 নিচে হয় তাহলে আমরা এটাকে রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওর হিসাবে ধরে নেই। এবং টিস্যু ডপলার ইমেজিং আমরা ওই কিসে দেখি, এটাও দেখি আমরা ট্রাইকাসপিড অ্যানুলার ভালভে, সেটা যদি 99.5 মিলি সেন্টিমিটার পার সেকেন্ডের ডিস্টেন্স যদি হয় তাহলে আমরা এটাকে আরবিতে ফেইলিওর হিসাবে ধরে নেই। এই প্যারামিটার গুলো আমাদেরকে হেল্প করতে পারে টু ডায়াগনোসিস পালমোনারি এম্বোলিজম। Other fit-test probability, other diagnostic tools, and echocardiography. Though we have no CTPA or scanning system. These are the basically parameter. এটা ইএসসি কিভাবে এটাকে ক্লাসিফাই করছে, যদি আমাদের হাই রিস্ক পালমোনারি এম্বোলিজমের যদি আমরা সাসপেক্ট করি তাহলে পেশেন্টটাকে, এবং পেশেন্ট যদি ইনস্টেবল থাকে তাহলে বেডসাইড ইকোকার্ডিওগ্রাফি আমাদেরকে করতে হবে প্রথমেই, এটা ক্লাস 1 ইন্ডিকেশন। আর ইমার্জেন্সি সিটিপিএ যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবল না সিটিপিএ, আমরা ইমার্জেন্সি বেডসাইড ইকোকার্ডিওগ্রাফি, আমাদের বেডসাইডে যেহেতু ইকোকার্ডিওগ্রাফি নেই, আমরা অ্যাটলিস্ট ইকোকার্ডিওগ্রাফিটা করবো, এটা ক্লাস 1 ইন্ডিকেশন যদি আমরা সাসপেক্ট করি পেশেন্টকে যে কেস অফ পালমোনারি এম্বোলিজম এন্ড হাই রিস্ক পেশেন্ট। সেকেন্ড জিনিস হচ্ছে কি, যদি আমরা হাই রিস্ক পেশেন্ট মনে করি যে এটা হাই রিস্ক পেশেন্ট, তাহলে ইনভেস্টিগেশনের সাথে সাথে আমাদেরকে কিন্তু অ্যান্টিকোয়াগুলেশনটা শুরু করে দিতে হবে, সেটা হচ্ছে কি আনপ্রেশনেটেড হেপারিন হোক, আর এটা শুরু করে দিতে হবে যদি হাই রিস্ক পেশেন্ট হয়, ইট ইজ এ ক্লাস 1 ইন্ডিকেশন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু। এবং যদি হিমোডাইনামিক ইনস্টেবিলিটি উইদাউট হিমোডাইনামিক ইনস্টেবিলিটি হয় তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা ক্রাইটেরিয়া সেট করতে হবে এই পেশেন্টটার রিকমেন্ডেশনের জন্য, এবং অ্যান্টিকোয়াগুলেশনটা আমরা শুরু করে দিতে হবে। যদি
ইনস্টেবিলিটি হয় কিন্তু আমরা সাসপেক্ট করি যে দিস ইজ এ কেস অফ পালমারি এম্বোলিজম, তাহলেও তাকে আমাদের ওয়ার্কআপের সাথে সাথে ডায়াগনস্টিক ওয়ার্কআপের সাথে সাথে তাকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা শুরু করে দেব, আইদার সাবকুটিনাস অর আইবি আনপ্রেশনেট অর অর ওরাল অ্যান্টিবায়োটিক। ইট ইজ আনাদার ক্রাইটেরিয়া। যখন আমরা এটা এর সাথে সাথে আমরা ক্লিনিক্যাল ইভালুয়েশন করব। ডিডাইমারের ব্যাপারে আমরা একটা জিনিস হচ্ছে গিয়ে যে আমরা প্রথমে, যদিও ডিডাইমার ইজ নট এ ডায়াগনস্টিক টুল বা ডায়াগনস্টিক ল্যাবরেটরি টেস্ট, ডিডাইমারটা হচ্ছে কি আমরা করি টু রুল আউট দ্যাট ডিজিজ। ইট ইজ এ ভেরি মাচ নেগেটিভ প্রিডিক্টিভ ভ্যালু ল্যাবরেটরি টেস্ট। এটাকে আমরা যেটাকে হাই সেন্সিটিভিটি ডিডাইমার করি, এটা হচ্ছে কি কাদের যারা যদি হাই রিস্ক পেশেন্ট থাকে, যে এই পেশেন্ট হাই রিস্ক পেশেন্ট প্রিটেস্ট প্রবাবিলিটি হাই, তাকে ডিডাইমার করার দরকার নেই। তাকে ডিডাইমার করে আমি কোনো একটা কোনো কিছু পাবো না, প্রয়োজন নাই। শুধুমাত্র লো অথবা ইন্টারমিডিয়েট প্রিটেস্ট প্রবাবিলিটি যেসব পেশেন্টের আছে অথবা আনলাইকলি, তো এই পেশেন্টটাকে আমরা যেহেতু ফার্দার আর ইনভেস্টিগেশন করার প্রয়োজন পড়বে না, তখনই আমরা শুধুমাত্র ডিডাইমার করবো টু রুল আউট দ্য ডিজিজ। যদি ডিডাইমার নেগেটিভ হয় এবং তার প্রিটেস্ট প্রবাবিলিটি লো থাকে এবং ইন্টারমিডিয়েট থাকে, ধরে নিতে হবে সেটা দিস ইজ নট এ কেস অফ পালমারি এম্বোলিজম, এবং আমরা এটা দিস ইজ নট এ পালমারি এম্বোলিজম। সো আমরা ডিডাইমারটা এর জন্য করবো শুধুমাত্র লো এবং ইন্টারমিডিয়েট পেশেন্টদেরকে। হ্যাঁ, এবং একটা জিনিস এখানে এবার ইএসসি যেটা ওরা ইনপুট করছে যে সবার ক্ষেত্রে ফিক্সড ডিডাইমার আমরা দেখবো না, অর্থাৎ একটা নির্দিষ্ট কাট অফ ভ্যালু, যেমন ধরেন 500 মাইক্রোগ্রাম পার লিটারে আমরা ধরো 300 মাইক্রোগ্রাম পার লিটার, সবার জন্য একই হবে না। তারা বলছে যে এইজ বেস হতে হবে, এইজের সাথে অ্যাডজাস্ট করতে হবে। যখন বয়স 50-এর উপরে যাবে, আপনি যা পাবেন 10 দিয়ে, যত বয়স তত 10 মাইক্রোগ্রাম পার লিটার দিয়ে। যেমন ধরেন আপনি একটা পেশেন্টের বয়স 70, তার 70-700 মাইক্রোগ্রাম পার লিটার, এটা হবে তার কাট অফ ভ্যালু, তার নর্মাল ভ্যালু। হ্যাঁ, যেহেতু আমরা ল্যাবরেটরিতে দিয়ে দেয় যে নর্মাল ভ্যালু হচ্ছে লেস দেন 500, হ্যাঁ, আপনি এটা কাউন্ট করবেন না, কাউন্ট করবেন তার বয়সের সাথে। যদি একটা পেশেন্টের বয়স যদি 70 হয় এবং তার 10 দিয়ে 700, তাহলে তার জন্য 700 নর্মাল। হ্যাঁ, আমি কি এটা কি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন কিনা? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, কথা না বললে তো বুঝবো না যে আমার শুনতেছো বুঝতেছো না, বুঝায় না, তো কথা তো বলতে হবে। শুনতেছি স্যার আমরা। হ্যাঁ, কারণ এইটা এই কারণে 500 থেকে, তাহলে বুঝতে হবে যে নর্মাল ভ্যালুটা এজ অ্যাডজাস্টেড, এটা একটা নতুন ইমপ্লিমেন্ট অফ ইএসসি গাইডলাইন। আমরা যে সিপিপিআর কথা আগেই বলছি যে কখন আমরা সিপিপিআর করবো, এটা আমি আর এখন আর বলে সময় নষ্ট করতেছি না। স্ক্যানের কথা আমি আগে বলে দিছি। হ্যাঁ, এবং এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। দিস ইজ দ্য লোয়ার লিম্ব কম্প্রেশন আল্ট্রাসোনোগ্রাফি। কম্প্রেশন আল্ট্রাসোনোগ্রাফিটা হচ্ছে এক ধরনের ওয়ান টাইপ অফ মডারেটর কম্প্রেশন আল্ট্রাসোনোগ্রাফি। এটা কিন্তু টু ডায়াগনোজ থ্রম্বোএম্বোলিজম। It is recommended to accept the diagnosis of thromboembolism proximal DVT, অর্থাৎ প্রক্সিমাল ডিপ ভেইন থ্রম্বোসিস আমরা কখন বলি, যখন অ্যাবাভ নি হয় সেটাকে আমরা বলি প্রক্সিমাল ডিপ ভেইন থ্রম্বোসিস। ইন পেশেন্ট ক্লিনিক্যাল, যদি আমরা একটা পেশেন্টের আমরা সাসপেক্ট করি যে দিস ইজ এ কেস অফ পালমারি এম্বোলিজম, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই কম্প্রেশন আল্ট্রাসোনোগ্রাফি করি এবং ডিপ ভেইন পাই প্রক্সিমাল পার্ট অফ দ্য লোয়ার এক্সট্রিমিটি, তাহলে ধরে নিতে হবে দিস ইজ, আমরা ধরবো যে এটা কেস অফ পালমারি এম্বোলিজম। সো ইট ইজ এ ক্লাস 1 ইন্ডিকেশন টু ডু এ কম্প্রেশন আল্ট্রাসোনোগ্রাফি। আমাদের এখানে হয় কিনা আমি জানি না, কম্প্রেশন আল্ট্রাসোনোগ্রাফি করে কিনা। হ্যাঁ, তাহলে এটা হলো কম্প্রেশন আল্ট্রাসোনোগ্রাফি বলে, এটাকে সম্ভবত করে, অনেকেই জানি না আমি। এটা হচ্ছে যে কম্প্রেশন আল্ট্রাসোনোগ্রাফি শোজ অনলি ডিস্টাল ডিভিটি। যদি ডিস্টাল ডিভিটি থাকে অর্থাৎ বিলো নি, তাহলে আমরা এটা শুক্রের যদি কোনো পেশেন্টকে আমরা প্রক্সিমাল ডিপ ভেইন থ্রম্বোসিস পেয়ে যাই, ডায়াগনোসিস কনফার্ম যেটা পালমারি এম্বোলিজম। যদি ডিস্টাল পাওয়া যায় তাহলে আদার টেস্ট করতে হবে তো ডায়াগনোসিস পালমারি এম্বোলিজম। আর এমআরআইতে খুব একটা রুল নাই, এমআরআইতে খুব একটা রুল আউট সিস্টেমে এমআরআই এখনো ইউজ করা হয় না পালমারি এম্বোলিজমে। আচ্ছা, তাহলে আমরা এই ডায়াগনোসিস করার পরে তাকে আমরা কি করব, আমরা তাকে কিছু এখানে কিছু স্কোরিং সিস্টেম আছে, অরিজিনাল সিম্পলিফাইড, এই যে পালমোনারি এম্বোলিজম সিভিয়ারিটি টেস্ট, সিভিয়ারিটি ইন্ডেক্স, এই প্যারামিটার গুলা দিয়ে আমরা তাকে পেশেন্টটা কতটুকু সিভিয়ার সেটা আমরা ডায়াগনোস করবো। এইজ, মেল সেক্স, ক্যান্সার, ক্রনিক হার্ট ফেইলিওর, ক্রনিক পালমোনারি হার্ট ডিজিজ, পালমোনারি ডিজিজ, পালস রেট, সিস্টোলিক ব্লাড প্রেশার,
এবং রেসপিরেটরি রেট, টেম্পারেচার, অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, অক্সিজেন হিমোগ্লোবিন স্যাচুরেশন, এইসব প্যারামিটার দিয়ে আমরা পেশেন্টটাকে আমরা আবারও আমরা স্কোরিং সিস্টেম করব যে হাউ মাচ দ্য পেশেন্ট ইজ, হাউ সিভিয়ার দ্য পেশেন্ট ইজ, পেশেন্টটা কতটুকু সিভিয়ার, তার ডিজিজ সিভিয়ারিটি কতটুকু। স্যার আপনাকে আনমিউট করেন স্যার, আপনি হ্যাঁ, মিউট আমি হয়ে unmute গেছেন। করছি। আমাকে আমি আমি 2টা মিনিট, হ্যাঁ আমি একটু একটু 1-2 মিনিট আমি দিচ্ছি। কালকে আতাহার আলী স্যার ক্লাস নিতে পারবেন না, স্যার কালকে একটু ব্যস্ত থাকবেন। স্যার কালকে স্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ক্লাসও আছে স্যার, কয়টায় আছে ক্লাস? 10টার 10টায় সময়। স্যার, 11:30 ক্লিনিক্যাল ক্লাস স্যার। 10:30 না 10টায়? 10টায় স্যার। না স্যার, 10টা থেকে 11:30 স্যার। হুম, ওটা তোমরা জয়েন করো। জি স্যার। তাহলে কালকে ক্লাস বাদ থাকলো। জি স্যার। আমি তো আমার এটিএল ফিব্রিলেশন নিতে পারি নাই, এ পড়াইছে, ভালোই পড়াইছে এটিএল ফিব্রিলেশনটা। এই যে কি জানো, স্যার দিলীপ স্যার। স্যার হ্যাঁ দিলীপ ভালোই পড়াইছে, লেটেস্ট গাইডলাইনটাই পড়াইছে। সরি ফর ইন্টারাপ্ট, কারণ এখন তো ডিজিটাল বাংলাদেশ আমার ছেলের ক্লাস চলতেছে, তার কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে সে আমার হেল্প চাইছে, আমি তাকে হেল্প করতে হয়েছে। জি স্যার। হ্যাঁ, সে ক্লাস করতেছে, তার টেবে একটু সমস্যা হয়েছে। আমি আবার চলে আসি, আমরা সিম্পলিফাইড ওয়েতে পালমারি এম্বোলিজম সিভিয়ারিটি ইন্ডেক্সটা আমরা দেখবো। ইন্ডেক্সটা দেখে আমরা পেশেন্টটাকে আমরা ক্লাসিফাই করব, পেশেন্ট কোন পেশেন্টটা সিভিয়ার, কোন পেশেন্টটা these are the classification. যদি আমরা আদার পুরাতন ক্রাইটেরিয়া দেখি তাহলে ক্লাস 1, 2, 3, 4, 5 এই পাঁচটা ক্লাসিফিকেশন আমরা করব। কারণ ক্লাস 1 যারা তাদের মোর্টালিটি রেট লো, ক্লাস 2 হচ্ছে তাদের মোর্টালিটি লো, মোর্টালিটি রিস্ক আপ টু 3.5%, ক্লাস 3 যাদের মডারেট মোর্টালিটি, ক্লাস 4 হাই মোর্টালিটি রিস্ক, এবং ক্লাস 5 হচ্ছে ভেরি হাই মোর্টালিটি রিস্ক। তাহলে এইভাবে আমরা ক্লাসিফাই করবো। কারণ এটা করার উদ্দেশ্য কি, আমরা পেশেন্টকে ফার্দার ট্রিটমেন্ট পাঠাবো এন্ড পেশেন্টের ফলো আপ কি হবে, এটার উপর এই স্কোরিং সিস্টেম ডিপেন্ড করবে যে আমরা পরবর্তীতে তার চিকিৎসার পদ্ধতিটা কি হবে এবং সে কতটুকু ফলো আপ হবে, তার এটা ডিপেন্ড করবে। এবং এইটা হচ্ছে যে তার মোর্টালিটি রিস্ক আমি আগে যেটা বলছি যে এই 4টা প্যারামিটারের উপর ডিপেন্ড করে আমরা আর্লি মোর্টালিটি রিস্ক, যাদের হাই, যাদের হিমোডাইনামিক যদি ইনস্টেবিলিটি থাকে, তার যদি ক্লিনিক্যাল প্যারামিটার থাকে সিভিয়ারিটি, তাহলে প্লাস, এবং আরবি ডিসফাংশন অন যদি আমরা কন্টিনিউয়াস ইকোকার্ডিওগ্রাফি সিটিপিএটা থাকে, তাহলে আমরা এটা হচ্ছে যে প্লাস থাকবে, এবং কার্ডিয়াক ট্রপোনিন লেভেল যদি বেশি থাকে, এই 4টা প্যারামিটার যাদের থাকবে তারা হচ্ছে ভেরি হাই রিস্ক পেশেন্ট, তাদের মোর্টালিটি কিন্তু অনেক বেশি। এবং ইন্টারমিডিয়েট রিস্ক যারা থাকবে তাদের মধ্যে শুধু থাকবে ওই ক্লিনিক্যাল প্যারামিটার গুলো থাকবে, আরবি ডিসফাংশন থাকবে, কিন্তু সেক্ষেত্রে তার হিমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকবে না। তাহলে বুঝতে হবে হাই রিস্ক পেশেন্ট যেগুলো তাদের হিমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকবে, মডারেট ইন্টারমিডিয়েট যারা তাদের হিমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকবে না, বাকি সবগুলো থাকবে। এই দুইটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ জানতে হবে, জানার কারণ উদ্দেশ্য হলো আমি পরে বলবো যে কেন এই দুইটা জিনিস জানাটা বেশি ইম্পর্টেন্ট। তাইলে প্রথমে যে আমাদের ট্রিটমেন্টের, আমরা ট্রিটমেন্টে ঢুকে গেলাম। ট্রিটমেন্টে ঢুকে গেলে আমাদের এই যে সিভিয়ারিটি আমরা দেখার উদ্দেশ্য হলো আমরা ট্রিটমেন্ট প্রটোকলটা সাজাবো, আমরা কিভাবে পেশেন্টটাকে ট্রিট করবো। তাহলে প্রথমে আমাদেরকে যে ট্রিটমেন্টের উদ্দেশ্য হচ্ছে দুইটা, আমাদের
পালমারি এম্বোলিজমের কারণে যে আমাদের আরবি ফেইলিওর যদি হয় থাকে, এই আরবি ফেইলিওরটাকে রিভার্স করা, দিস ইজ দ্য ফার্স্ট গোল অফ ট্রিটমেন্ট। প্রথমে আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে কি আরবিটাকে আমাদের নর্মাল ফাংশনিং করানো। যেহেতু পালমারি এম্বোলিজমের কারণে আমাদের সকল ইমপ্যাক্ট করে হচ্ছে আরবির মধ্যে, আরবিটাকে আবার রিভাইভ করানো। এক, ট্রিটমেন্ট প্রটোকলের সেকেন্ড হচ্ছে কি রিকারেন্সটাকে প্রিভেন্ট করা। সো যদি আরবি ফেইলিওর থাকে, আমরা যদি আরবি ফেইলিওর হয় তাহলে আমরা কি করব? অপটিমাইজ করব, অপটিমাইজ করার কারণে তবে সেক্ষেত্রেও আমাদের কিছু, কারণ আমরা এটা আবার বেশি ওভার ফ্লুইড দিতে গিয়ে আরবিকে যদি ওভার ডিস্টেন্ডেড করে ফেলি তাহলে আবার তার কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে। সো আমাদেরকে এটাও প্রশাসিত হবে ভলিউম অপটিমাইজ করতে হবে। এটার টার্মটা হচ্ছে ভলিউম অপটিমাইজেশন, নট আন্ডার অর ওভার, অপটিমাইজেশন। সেকেন্ড জিনিস, যদি আমরা আয়োট্রপিক ইউজ করতে পারি। যদি পেশেন্ট শকে থাকে, পেশেন্টের যদি বিপি কম থাকে, তাহলে আমরা আয়োট্রপিক ইউজ করবো। সেক্ষেত্রে চয়েস হচ্ছে আমাদের নরএপিনেফ্রিন এন্ড ডোবুটামিন, এই দুইটা আমরা ইউজ করবো। মেইনলি নরএপিনেফ্রিন ইউজ করবো যদি পেশেন্ট শকে থাকে এবং বিপিটা যদি তার কম থাকে, আর ডোবুটামিন আমরা ইউজ করতে পারবো। যদি লো হাইপারটেনশন থাকে তাহলে আমরা ডোবুটামিন ইউজ করতে পারবো। এটা হলো আপনাদের আয়োট্রপিক। এবং সেক্ষেত্রে আরবি যদি দেখা যায় যে তারপরেও আরবি পেশেন্টের বিপি মেনটেন হইতেছে না, পেশেন্ট শকে, তাহলে আমাদের যদিও কিছু করার নাই, কিন্তু বাইরের দেশে অনেক কিছু করার আছে। সেটা হচ্ছে একমো, একটা কর্পোরাল যে মেমব্রেন অক্সিজেনেশন। দিস মেকানিক্যাল সাপোর্ট ইজ দ্য ক্লাস 1 ইন্ডিকেশন, class 2 indication for the treatment of pulmonary embolism for that patient who is in shock. এবং আমরা যখনই আমরা পালমারি এম্বোলিজম আমরা সব সাসপেক্ট করে ফেললাম যে পালমারি এম্বোলিজম, সো উইদাউট ডিলে উই শুড স্টার্ট অ্যান্টিকোয়াগুলেন্ট। উইদাউট ডিলে। এনাক্সাফেরিন আমরা যদি আমরা লম্বুলা কোভিড হেপারিন ইউজ তাহলে এনাক্সাফেরিন ইউজ করতে পারি, ডেল্টাফেরিন ইউজ করতে পারি, এনাক্সাফেরিন ইউজ করতে পারি। ডোজটা এভার ডোজ 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আমরা দিতে পারি, অথবা 1 বাকিগুলো আমাদের এখানে পাওয়া যায় না। এবং ফন্ডাফেরিনেক্স ইউজ করতে পারি। আপনারা জানেন ফন্ডাফেরিনেক্স মনে হয় নিউলি বাংলাদেশে আসছে, একটা কোম্পানি এটাকে লঞ্চ করছে। সেটা হচ্ছে 5 মিলিগ্রাম বডি ওয়েট আমরা দিতে পারি, 5 মিলিগ্রাম দিতে পারি। যদি বডি ওয়েট বিলো 50 হয়, তো এই ডোজে আমরা ফন্ডাফেরিনেক্সটা শুরু করতে পারি। এবং আমরা টম্বোলাইসিস করব কখন, টম্বোলাইসিস কি দিয়ে করব, এটা জিনিস মনে রাখতে হবে যে টম্বোলাইসিস আমরা করবো, তার একটা স্পেসিফিক ইন্ডিকেশন আছে। এবং আমরা রিকাম্বেন্ট টিস্যু আরটিপিএ দিয়ে করতে পারি, স্টেপ্টোকাইনেজ দিয়ে করতে পারি, ইউরোকাইনেজ দিয়ে করতে পারি, সবই করতে পারি। প্রথমে আমরা কোনটা ইন্ডিকেশন গুলো দেখে নিব। এবং এটা জিনিস মনে রাখতে হবে এখানে যে thrombolytic agent গুলো এখানে ডোজটা হচ্ছে very high, so the risk of hemorrhage is very much high। দেখেন এখানে স্টেপ্টোকাইনেজ আমরা নরমালি আমরা দিয়ে থাকি হচ্ছে এমআই ক্ষেত্রে হচ্ছে 1 লাখ ইউনিট, বাট এখানে দেখেন ডোজ 2.5 লাখ ইউনিট হচ্ছে কি তার লোডিং ডোজ। 30 মিনিটের ভিতরে তাকে 250 লাখ ইউনিট তাকে দিয়ে দিতে হবে উইথিন 30 মিনিটস এন্ড ফলোড বাই 1 লাখ ইউনিট পার আওয়ার ফর 12 to 24 আওয়ার, তার মানে আরো 12 লাখ, মানে বিশাল ডোজ। সো এইসব পেশেন্ট গুলাকে এইসব ডোজিং সিস্টেম এবং ক্যানাটিপ্লেজার কিন্তু দেখেন 100 মিলিগ্রাম ওভার 2 আওয়ার, অর্থাৎ যেখানে আমাদের নর্মালি আমরা 50 মিলিগ্রাম, এখানে ডোজটা হচ্ছে প্রায় ডাবল। সো যেহেতু আমরা টম্বোলাইটিক দিতে হবে, কিন্তু এটা ব্লিডিং রিস্কটা অনেক হাই, তো আমাদেরকে কোনটা ইন্ডিকেশন এবং সবকিছু আমাদেরকে খুব ভালোভাবে জাজ করে নিতে হবে যখন আমরা টম্বোলাইসিস ইউজ করবো। ইউরোকাইনেজ এগুলো আলাদা। আচ্ছা, কখন আমরা করবো?
দেখেন ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যান্টিকোগুলেশন উইথ যে পেশেন্ট গুলো দেখেন এখানে কিন্তু দুইটা টার্ম, একটা টার্ম হচ্ছে হাই রিস্ক পেশেন্ট, এটা হচ্ছে হাই রিস্ক পেশেন্ট। হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, ইট ইজ রিকমেন্ডেড অ্যান্টিকোগুলেশন আনফ্যাকশনেটেড হেপারিন, যারা হাই রিস্ক তাদেরকে আনফ্যাকশনেটেড হেপারিন দিয়ে শুরু বোলাস ডোজ দিতে হবে, অ্যাডজাস্ট করে তারপরে তাদেরকে ইনফিউশনে দিতে হবে। এবং সিস্টেমিক thrombolytic therapy is recommended for high risk patient class 1. This is the class 1 indication. সো আমরা পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে আগে আমাদের মধ্যে একটা হেসিটেশন ছিল, যেটা আমরা ডায়াগনোসিস করতাম যে আমরা দিব কি দিব না, তো থ্রম্বোলাইসিস করবো কিনা, কিন্তু তা করতে হবে যারা হাই রিস্ক পেশেন্ট, ইট ইজ এ ক্লাস 1 ইন্ডিকেশন, থ্রম্বোলাইসিস করতে হবে। যত হাই ডোজ হোক, যতই রিস্ক থাকুক, কিন্তু আমাদেরকে থ্রম্বোলাইসিস করতে হবে এটাতে। আর এটা হচ্ছে সার্জিক্যাল পালমোনারি এম্বুলেক্টমি, এটা ক্লাস 1 ইন্ডিকেশন। যারা হাই রিস্ক পেশেন্ট এবং যাদেরকে থ্রম্বোলাইসিস করা যাচ্ছে না বা কন্ট্রাইন্ডিকেশন থ্রম্বোলাইসিস, তাদেরকে সার্জিক্যাল থ্রম্বোলাইসিস করতে, এটা ক্লাস 1 ইন্ডিকেশন। সো হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা হাই রিস্ক পেশেন্ট থাকে তাহলে আমরা 3টা প্রটোকল মেনটেন করবো। একটা হচ্ছে আনফ্যাকশনেটেড হেপারিন দিব এবং থ্রম্বোলাইসিস করবো, সিস্টেমিক থ্রম্বোলাইসিস করবো, আইদার টেনেক্টিপ্লেজ অর স্ট্রেপ্টোকাইনেজ। এবং এগুলো হচ্ছে কি ক্যাটারাল বেস একটা ট্রিটমেন্ট করা যায়, নরফিনারি এগুলো দিতে হবে, আমি আগেই বলছি, একমত দিতে হবে। এবং একটা হচ্ছে কি এই দেখেন এখানে হচ্ছে আর একটা বিষয়, যারা ইন্টারমিডিয়েট এবং লো রিস্ক গ্রুপ তাদেরকে ট্রিটমেন্ট প্রটোকলটা কি হচ্ছে, এদেরকে অ্যান্টিকোয়াগুলেশন শুরু করতে হবে উইদাউট ডিলে, হ্যাঁ, এবং তাদেরকে ওয়ার্কআপ ডায়াগনস্টিক ওয়ার্কআপ চলবে, কিন্তু ট্রিটমেন্ট আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো পেশেন্ট, ইফ দ্য পেশেন্ট ইজ সাসপেক্টেড pulmonary embolism intermediate or high risk, treatment should be started immediately, এবং ট্রিটমেন্ট স্টার্ট করে তাদেরকে ডায়াগনস্টিক ওয়ার্কআপ করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ডায়াগনস্টিক ওয়ার্কআপ করে ট্রিটমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই, ট্রিটমেন্ট শুরু করে ডায়াগনস্টিক ওয়ার্কআপ করতে হবে। যদি ইন্টারমিডিয়েট এবং হাই ফিটেস প্রবাবিলিটি হয়, তাহলে ট্রিটমেন্ট শুরু করে ওয়ার্কআপ করতে হবে, নট ওয়ার্কআপ করে ট্রিটমেন্ট। এই জিনিসটা পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা আগে ট্রিটমেন্ট তারপরে ডায়াগনস্টিক ওয়ার্কআপ। এবং ইন্টারমিডিয়েট লো রিস্ক পেশেন্টদের ক্ষেত্রে আমরা কি করবো, প্যারেন্টালি দিব, তাহলে সেখানে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিনটাই আমরা ফেভার করবো, আনফ্যাকশনেটেড হেপারিনের চেয়ে লো মলিকুলার ওয়েট হেপারিনটা আমরা, অথবা আমরা যদি কিছু কিছু ক্ষেত্রে নোয়াক দিয়ে আমরা শুরু করে দিতে পারি, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে। তবে সেক্ষেত্রে কিন্তু নোয়াক মানে নন ভিটামিন কে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে কি ফেভারেবল টু ভিটামিন কে অ্যান্টাগনিস্ট হচ্ছে, অর্থাৎ ওয়ারফেরিনের চেয়ে নোয়াকটা হচ্ছে বেশি ফেভারেবল, এটা দিয়ে আমরা শুরু করতে পারি। তাহলে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট আমি বললাম যে ভিটামিন, তবে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট যদি আমরা কি দিই, ভিটামিন কে অ্যান্টাগনিস্ট দিয়ে শুরু করি, তাহলে আমরা সাথে সাথে প্যারেন্টাল শুরু করতে হবে, শুরু করে আপ টু 5 ডে পর্যন্ত দিতে হবে প্যারেন্টাল দিয়ে, এবং যতক্ষণ পর্যন্ত আইএনএ 2.5 না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওভারল্যাপ করবো প্যারেন্টাল দিয়ে, এবং ওরাল একসাথে শুরু করবো এবং এটাকে ওভারল্যাপ করবো। এবং নোয়াক কিন্তু রিকমেন্ডেড করা যাবে না, রেনাল ইম্পায়ারমেন্ট যদি থাকে, প্রেগন্যান্সি থাকে সেক্ষেত্রে, এবং যদি পেশেন্টের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিপিডি সিনড্রোম থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে নোয়াক দেওয়া যাবে না। আমি এটাই বলছি আগে যে রিপারফিউশনের কথা, লো রিস্ক পেশেন্ট, হাই রিস্ক পেশেন্টে আমরা থ্রম্বোলাইসিস অবশ্যই করবো উইথ সিস্টেমিক থ্রম্বোলাইটিক এজেন্ট, কিন্তু ইন্টারমিডিয়েট আর লো গ্রুপকে কখন আমরা দিব, এটা কিন্তু ক্লাস 1 ইন্ডিকেশন, এটা কিন্তু ক্লাস 1 ইন্ডিকেশন। সেটা হচ্ছে রেস্কিউ থ্রম্বোলাইটিক থেরাপি রিকমেন্ডেড ফর পেশেন্ট উইথ হিমোডাইনামিক ডিটেরিওরেশন অন অ্যান্টিকোয়াগুলেশন। যখন এটা ইন্টারমিডিয়েট রিস্ক পেশেন্টকে আমরা পালমোনারি এম্বোলিজমে, তাকে আমরা হাই রিস্ক ছিল না প্রথমে, কিন্তু তাকে আমরা ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ, তাকে অ্যান্টিকোয়াগুলেশন দিলাম, কিন্তু পেশেন্ট সাডেনলি ডিটেরিয়েট করলো, তাকে কিন্তু রেস্কিউ থ্রম্বোলাইসিস করতে হবে, রেস্কিউ থ্রম্বোলাইটিক এজেন্ট দিতে হবে, এবং দিস ইজ ক্লাস 1 ইন্ডিকেশন। এবং তাকে আদার কিছু সার্জারিও করা যেতে পারে, রুটিন প্রাইমারি থ্রম্বোলাইসিস করা, কিন্তু ইন্টারমিডিয়েট গ্রুপে রুটিন প্রাইমারি থ্রম্বোলাইসিস আমরা করবো না, এটা ক্লাস 3 মানে কন্ট্রা ইন্ডিকেশন। আসলে এই যে আইবি ফিল্ড, আমরা আইবি ফিল্টার কাদের ক্ষেত্রে করি, আমি ইনফ্লুয়েন্সা বেনাকা বা ফিল্টার ইউজ করি কাদেরকে, সবই কিন্তু ক্লাস 2 ইন্ডিকেশন, এটা ক্লাস 1 ইন্ডিকেশন নাই। আইবি ফিল্টার আমরা তাদের ইউজ করি যাদের রিকারেন্ট with IB should be considered in patient with acute pulmonary embolism and absolute condition to anticoagulate। আমরা যদি কোনো পেশেন্টের অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন তাকে থ্রম্বোলাইসিস করা যাবে না অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া যাবে না,
তার ক্ষেত্রে আইবি ফিল্টার লাগবে। এক, দুই নম্বর হচ্ছে কি যাদের রিকারেন্স পালমোনারি এম্বোলিজম হচ্ছে উইথ ম্যাক্সিমাম ট্রিটমেন্ট, রুটিন ইউজ করা যাবে না, এটা রুটিন ইউজ করা কন্ট্রাইন্ডিকেশন। এটা আমি আগে যা বললাম তার একটা সামারি স্লাইড, এটা হচ্ছে সামারি স্লাইড কিভাবে আমরা ডায়াগনোসিস করব। এটা আমরা ট্রিটমেন্ট প্রটোকলটা আমি যা বললাম তার একটা সামারি স্লাইড, এটা হচ্ছে সামারি স্লাইড। হ্যাঁ, আচ্ছা, যাদের লং টার্ম রিকারেন্স হওয়ার চান্স বেশি থাকে, লং টার্ম রিকারেন্স হওয়ার চান্স থাকে, ল হচ্ছে একটা গ্রুপ, যে গ্রুপটাকে আমরা রিভার্সিবল বা মেজর ট্রানজিয়েন্ট কথা, যেমন একটা পেশেন্টের মেজর সার্জারি হয়েছে, তার বিটি পালমোনারি এম্বোলিজম হয়েছে, এদের লো রিস্ক গ্রুপ, এদের আবার হওয়ার চান্স কম থাকে, ইয়ারলি 3% কম থাকে। ইন্টারমিডিয়েট রিস্ক কারা, যাদের ট্রানজিয়েন্ট এবং রিভার্সিবল ফ্যাক্টর থাকে কিন্তু সাথে আদারও কজ থাকে, যেমন মেজর সার্জারি থাকবে, অ্যাডমিশন হসপিটালে মোর দেন 3, স্টুডেন্ট থেরাপি কন্ট্রাসেপশন থাকে, প্রেগনেন্সি থাকবে, কনফাইন্ড টু হসপিটাল মোর দেন 3, তাদের এই যদি থাকে তাদের রিকারেন্স রেট হলো 8%, এটা ইন্টারমিডিয়েট গ্রুপ। কিন্তু এটা ইন্টারমিডিয়েট গ্রুপ, এইটা হলো হাই রিস্ক গ্রুপ, যাদের রিকারেন্সের চান্স অনেক বেশি, যাদের কারা এরা, যাদের অ্যাক্টিভ ক্যান্সার আছে, যাদের আগের একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে পালমোনারি এম্বোলিজমের, এবং যাদের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম আছে। এই তিনটা গ্রুপ হচ্ছে যে হাই রিস্ক ফর রিকারেন্স। সেটার অ্যান্টিকোয়াগুলেশনটা লং টার্ম অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা সবাই মানে এটা নিয়ে বেশি কনফিউশন থাকে, এটা একটু ইম্পর্টেন্ট স্লাইড। রিকমেন্ডেশন ফর দ্য রেজিমেন অ্যান্ড ডিউরেশন অফ অ্যান্টিকোয়াগুলেশন আফটার দি ইনফেকশন উইদাউট ক্যান্সার। যাদের ক্যান্সার আছে তাদের হিসাবটা আলাদা, যদি ক্যান্সার না থাকে তাহলে আপনি কতদিন পর্যন্ত অ্যান্টিকোয়াগুলেশন দিবেন এটা পালমোনারি এম্বোলিজমের পেশেন্টকে, এটা কিন্তু সবাই এটা নিয়ে খুব কনফিউশনে থাকে। একটা ক্লাস 1 ইন্ডিকেশন সব পেশেন্ট যাদেরই অ্যান্টিকোয়াগুলেশন পালমোনারি এম্বোলিজম ডায়াগনোস করা হবে সবাই 3 মাস পাবে কমপক্ষে, এটা একটা ইস্যু, সবাই 3 মাস পাবে অ্যান্টিকোয়াগুলেশন, ওরাল অ্যান্টিকোয়াগুলেশন করবে 3 মাস পাবে। আচ্ছা, এরপরের গ্রুপটা হচ্ছে কি আমরা পেশেন্ট ইন হুম ডিসকন্টিনিউশন অফ অ্যান্টিকোয়াগুলেশন আফটার 3 মান্থ, আমরা কাদেরকে বন্ধ করে দেবো 3 মাস পরে, কাদের অ্যান্টিকোয়াগুলেশন বন্ধ করে দেবো, এরা হচ্ছে ফর পেশেন্ট উইথ ফার্স্ট পালমোনারি এম্বোলিজম বিটি সেকেন্ডারি টু এ মেজর ট্রানজিয়েন্ট রিভার্সিবল রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ তার একটা মেজর রিস্ক ফ্যাক্টর ছিল ওই সময়ের জন্য ট্রানজিয়েন্ট, সেটা তার ফার্স্ট টাইম তার পালমোনারি এম্বোলিজম হয়েছে, তাকে আমরা অ্যান্টিকোয়াগুলেশন 3 মাসের বেশি আর দিব না। যেমন একটা পেশেন্টের নি রিপ্লেসমেন্ট ছিল অথবা হিপ রিপ্লেসমেন্ট ছিল, তারপরে সে ভালো হয়ে গেছে, তার পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করলো, তাকে আমরা 3 মাসের পরে আর কোনো অ্যান্টিকোয়াগুলেশন দিব না, কিন্তু 3 মাস পর্যন্ত দিব। কাদেরকে আমরা 3 মাসের বেশি এক্সটেনশন করবো অ্যান্টিকোয়াগুলেশন, ওরাল অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট অফ ইনডেফিনিট পিরিয়ড দিব। ডিউরেশন ইজ রিকমেন্ডেড ফর পেশেন্ট প্রেজেন্টিং উইথ রিকারেন্ট বিটি, তাদের রিকারেন্ট বিটির হিস্ট্রি থাকবে, with at least one previous episode of pulmonary embolism or deep vein thrombosis not related to major transient or reversible risk factor, যাদের আগে একটা প্রিভিয়াস হিস্ট্রি থাকবে পালমোনারি এম্বোলিজমের অথবা ডিপ ভেইন থ্রম্বোসিসের, এবং তার ওই সময়ে এটা ট্রানজিয়েন্ট বা রিভার্সিবল রিস্ক ফ্যাক্টর ছিল না, তাদের ক্ষেত্রে আমরা ইনডেফিনিট টাইম মোর দেন 3 মান্থ ইনডেফিনিট টাইম অ্যান্টিকোয়াগুলেশন দিব। নাম্বার 1 নাম্বার হচ্ছে ওরাল অ্যান্টিকোয়াগুলেশন ট্রিটমেন্ট উইথ ভিটামিন কে অ্যান্টাগনিস্ট for an indefinite period is recommended for patients with antiphospholipid antibody syndrome, যাদের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থাকবে তাদেরকে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট দিয়ে ইনডেফিনিট টাইম তাকে ট্রিটমেন্ট দিতে হবে। আরেকটা হচ্ছে ইন পেশেন্ট এক্সটেনশন অফ অ্যান্টিকোয়াগুলেশন বিহাইন্ড 3 মান্থ শুড বি কনসিডার, কাদেরকে করবো ওরাল ইনডেফিনিট ডিউরেশন শুড কনসিডার পেশেন্ট ফার্স্ট এপিসোড অফ নো, যাদেরকে প্রথমই হয়েছে কিন্তু তার কোনো রিস্ক ফ্যাক্টর খুঁজে পাওয়া যায় নাই, তাকে রিস্ক ফ্যাক্টর পাওয়া যায় নাই, যে কি কারণ তার হইলো মানে লোন যেটাকে আমরা বলি বিটি ক্লাস 2 এ ইন্ডিকেশন, তাকেও ইনডেফিনিট টাইম কনসিডার করা যাইতে পারে অ্যান্টিকোয়াগুলেশন। এবং ওরা এক্সটেন্ডেড ওরাল অ্যান্টিকোয়াগুলেশন অফ ইনডেফিনিট ডিউরেশন শুড বি কনসিডার ফর পেশেন্ট উইথ ফার্স্ট এপিসোড অফ pulmonary embolism associated with a persistent risk factor other than the antiphospholipid antibody channel, যদি দেখা যায় যে একটা পেশেন্টের ফার্স্ট টাইম হয়েছে বাট তার পারসিস্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলো এটা
আবার শোনা যাচ্ছে না স্যার। রোমান শোনা যাচ্ছে না? রোমান, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। আগের আগের স্লাইডটা কি স্লাইডটা, চলে গেছে? হ্যাঁ আগের স্লাইডটা একটু বলবেন। আগের স্লাইডটার থেকে একটু দেখ। এই স্লাইডটা না? ঠিক তাহলে আছে, এখান থেকে। এখানে আমি বলছি যে যাদেরকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট তাদেরকে আমরা এক্সটেনশন করতে পারি, যাদের ফার্স্ট টাইমও যদি তার পালমোনারি এম্বোলিজম হয় কিন্তু তার কোনো ডেফিনেটিভ এক্সপোজার খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ তার লোন পালমোনারি এম্বোলিজম কোনো কজ খুঁজে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে তার একটা পালমোনারি এম্বোলিজম হলো, তাকে কিন্তু আমরা 3 মাসের বেশি অ্যান্টিকোয়াগুলেশন দিব এবং 2A ক্লাস 2A। এবং যাদের ফার্স্ট টাইম পালমোনারি এম্বোলিজম হবে কিন্তু তার একটা পারসিস্টেন্ট রিস্ক ফ্যাক্টর আছে, যে কোনো একটা রিস্ক ফ্যাক্টর যেটা পারসিস্টেন্ট থাকে, এটা ওই রিস্ক ফ্যাক্টরটাকে কিউর করা যাবে না, তাকে আমরা কিন্তু ইনডেফিনিট টাইম দিতে পারি, সেটাও 2A। এবং আরেকটা কজে আমরা দিতে পারি, সেটা হচ্ছে যদি তার পালমোনারি এম্বোলিজম থাকে, হ্যাঁ, এবং তাকে আমরা দিতে পারি। আর নোয়াকটা আমরা কখন দিব? হ্যাঁ, আমরা যদি এক্সটেন্ড করে our interpolation is decided after pre-infection without cancer, reduce dose of NOAC FXC1, মানে আমরা ডোজটাকে কিন্তু কমাই দিব, সেটাই বলা হচ্ছে এখানে, যে আমরা ডোজটাকে আগে যে ডোজে আমরা শুরু করতাম, আমরা মিনিমাম ডোজ 20 দিয়ে শুরু করছি হয়তো রিভারক্সিবান, সেটাকে আমরা 10 করে দিব, অথবা এফএক্সিবান আমরা 5 দিয়ে শুরু করছিলাম বিডি, আমরা এটাকে 2.5 বিআইডি করে দিব। সেটা হচ্ছে কি আমরা ডোজটা কমাই দিতে পারে, যখন আমরা এক্সটেনশন করবো 3 মাসের পরে তখন আমরা ডোজটাকে রিডিউস করে দিব, সেটা হচ্ছে ক্লাস 2 ইন্ডিকেশন, সেটা এখানে বলা হচ্ছে। এবং ফলো আপটা আমরা কিভাবে করব, সেটা আমরা যখন অ্যান্টিকোয়াগুলেশন দিব আমরা কিভাবে ফলো আপ করবো, ফলো আপ করতে হবে। যদি আমরা ভিটামিন কে দিই তাহলে তো আমরা ফলো আপটা আমরা জানি, তাকে আইএনআর করতে হবে, এটা করতে হবে, কিন্তু আমরা যদি নোয়াক দিই তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টের অ্যাডারেন্সটা দেখবো, হেপাটাইটিস রেনাল ফাংশনটা দেখবো, ব্লিডিং রিস্ক আমরা দেখবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আমরা যদি পেশেন্টের যদি ক্যান্সার থাকে, পেশেন্টের যদি পালমোনারি এম্বোলিজম থাকে, তাহলে তাকে আমরা ক্যান্সার থাকে তাহলে লো মলিকুলার হেপারিন দিব। কিন্তু এখানে লো মলিকুলার বলছে যে যদি কোনো পেশেন্টের ক্যান্সার থাকে এবং পালমোনারি এম্বোলিজম থাকে তাহলে সেক্ষেত্রে তাকে লো মলিকুলার হেপারিন আপ টু 6 মান্থ দেওয়ার জন্য, হ্যাঁ, ভিটামিন কে অ্যান্টাগনিস্টের পরিবর্তে তাকে লো মলিকুলার হেপারিন দিলে তার জন্য ভালো। অথবা লো মলিকুলার হেপারিন যদি আমরা না পারি তাহলে আমরা তাকে এডক্সিবান দিতে পারি, এডক্সিবান আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে ক্যান্সারের পেশেন্টদেরকে। রিভারক্সিবানও আমরা দিতে পারি, হ্যাঁ, যদি তার গ্যাস্ট্রো ইনস্টেশনাল কোনো ক্যান্সার না থাকে। এই ক্যান্সার ছাড়া যদি হয়, গ্যাস্ট্রো ইনস্টেশনাল ক্যান্সার ছাড়া যদি হয়, তাহলে আমরা তাকে রিভারক্সিবান দিতে পারি, অথবা না হলে সেই পেশেন্টটাকে আমরা লো মলিকুলার হেপারিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করবো। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, এটা আমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে, কারণ গাইনির পেশেন্ট গুলা কিন্তু সাডেনলি কিন্তু রেসপিরেটরি স্টেজ নিয়ে আসে, আমরা কিন্তু কখনোই যে পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হতে পারে সেটা আমরা চিন্তা করি না। একটা প্রেগনেন্ট লেডি সাডেনলি ডিসনিয়া নিয়ে আমরা হয়তো পেরিপাটাম কার্ডিওমায়োপ্যাথি অমুক তমুক অনেক কিছু চিন্তা করি, কিন্তু আমাদের মাথার মধ্যে খুব সহজে যে এই পেশেন্টের যে পালমোনারি এম্বোলিজম হইতে পারে সেই জিনিসটা আমাদের মাথায় আসে। অথবা পুষ্পাটাম মহিলাদের, যেমন তার প্রেগনেন্সি 6 উইকস পর্যন্ত একটা পেশেন্ট প্রেগনেন্ট লেডি অথবা পুষ্পাটাম পিরিয়ডে সাডেন সিভিয়ার চেস্ট পেইন অথবা সাডেন সিভিয়ার ডিসনিয়া নিয়ে আসলো, আমরা পেরিপাটাম কার্ডিওমায়োপ্যাথি বলে বসে থাকি, তাহলে 2 দিন পরে ডায়াগনোস হইতেছে এই করতে, কিন্তু আমরা কখনো মাথায় রাখি না যে ইট মাইট বি এ কেস অফ পালমোনারি এম্বোলিজম। এটা যে একটা পালমোনারি এম্বোলিজম হইতে পারে, এটা মোর্টালিটি রেট কিন্তু অনেক হাই। তো আমাদেরকে হাই সাসপেকশন রাখতে হবে যে যদি এরকম একটা পেশেন্ট পাই যে এটা আমাদের ডায়াগনস্টিক ডিফারেন্সিয়ালের লিস্টে পালমোনারি এম্বোলিজমটাকে আমাদের রাখতে হবে। যদি একটা পেশেন্ট পালমোনারি প্রেগনেন্ট লেডি, যদি প্রেগনেন্সি লেডি যদি পালমোনারি এম্বোলিজম যদি এরকম ফিচার নিয়ে আসে এবং তাকে আমরা যদি প্রি টেস্ট প্রবাবিলিটি করে দেখি হাই অথবা লো, তাকে কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট শুরু করে দেবে লো মলিকুলার হেপারিন দিয়ে। একটা পেশেন্ট যদি এরকম আমরা যদি সাসপেক্ট করি মাইট বি এ কেস অফ পালমোনারি এম্বোলিজম ডিউরিং প্রেগন্যান্সি, আমাদের লো মলিকুলার হেপারিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে কোনো অসুবিধা নাই। আমরা যদি সাসপেক্ট করি দিয়ে দিলে তো কোনো ক্ষতি নাই, রিকমেন্ডেড, আমরা এটাকে দিতে পারি। 2 দিন পরে দরকার আমরা ওয়ার্কআউট করে বন্ধ করে দেবো, সমস্যা নাই। কিন্তু যদি হয়ে থাকে তাহলে পেশেন্টটা কিন্তু সেভ হয়ে যেতে পারে। সো আমরা যদি এরকম কোনো পেশেন্টকে সাসপেক্ট করি দিস ইজ মাইট বি এ কেস অফ পালমোনারি এম্বোলিজম ডিউরিং প্রেগন্যান্সি, প্লিজ স্টার্ট অ্যান্টিকোয়াগুলেন্ট ইমিডিয়েটলি, হ্যাঁ, উইদাউট ওয়ার্কআপ।
উইদাউট ওয়ার্কআপ অফ ডায়াগনোসিস আমরা শুরু করে দিব। হ্যাঁ, এই পেশেন্টকে আমরা কিভাবে ওয়ার্কআপ করবো, চেস্ট এক্সরে করবো। আর একটা যদিও আমাদের এখানে অ্যাভেলেবল প্রটোকল এগুলো নাই, চেস্ট এক্সরে হয়তো আমরা করলাম, কিন্তু কম্প্রেশন আল্ট্রাসোনোগ্রাফি করার হয়তো সুযোগ আমাদের এখানে নাই। হ্যাঁ, ব্রেন থ্রম্বোসিস আছে না, সেটাকে আমরা কি করার জন্য যদি আমরা কম্প্রেশন আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, প্রক্সিমাল ডিভিডি পাই, তাহলে পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট পাবে। হ্যাঁ, আর যদি আমরা আদার কম্প্রেশন না করে সিটিপিএ করতে পারি, রুল আউট করে দিতে পারি বা রুল ইন করতে পারি, তাহলে আমাদের ট্রিটমেন্ট কিন্তু এজ ইউজুয়াল আমরা প্রক্সিমাল যদি থাকে তাহলে আমরা লমুলার হেপারিন দিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করে দিব। হ্যাঁ, এই ব্যাপারে কোনো কি নাই, আমাদের এটা সিভিয়ারিটিটাও দেখতে হবে, দেখে আমরা রিস্ক অফ আর্লি ডেথ যদি বেশি থাকে সেটাও আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করবো, অ্যাসেসমেন্ট করে তাকে কিন্তু আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট শুরু করবো। তাহলে আমরা এবার কিভাবে করি, ডিউরিং ডায়াগনোসিস অ্যাসেসমেন্ট আমরা আগের মতোই এটা করি, পুষ্পাটাম ক্রিয়েটে অ্যাসেসমেন্ট করতে হবে মেথড আমরা যেভাবে নন প্রেগনেন্ট মহিলা পেশেন্টদেরকে আমরা করি তাকে এইভাবে করতে হবে যে তার প্রবাবিলিটি কতটুকু, ডিডাইমার টেস্ট করতে হবে, ডিডাইমার মেজারমেন্ট এন্ড ক্লিনিক্যাল প্রিডিকশন রুল আউট রুলিং সিস্টেমটা আমাদের আগের মতোই করতে হবে। এটা দেখেন, এটা ট্রিটমেন্ট কি হবে, ফিক্সড ডোজ লমুলাগ্রেট হেপারিন, এটা আমরা বলছি সিটিপিও করতে হবে, তাকে আদার প্রটোকল যেভাবে অন্যান্য তাদেরকে করা হয়। ট্রিটমেন্ট কি, ফিক্সড ডোজ লমুলাগ্রেট হেপারিন আমরা প্রেগন্যান্সি বডি ওয়েটে আমরা দিব। এখানে একটা কথা কিন্তু, ফিক্সড ডোজ লো মলিকুলার ওয়েট হেপারিন বেসড অন আর্লি প্রেগন্যান্সি বডি ওয়েট, এটা এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর্লি প্রেগন্যান্সি বডি ওয়েট মানে তার আর্লি প্রেগন্যান্সিতে যে বডি ওয়েটটা ছিল যদি তার থাকে, তাহলে সেই অনুযায়ী তাকে সেই বডি ওয়েটে আমাদের কিন্তু অ্যালুমিনিয়াম ওয়েটে হেপারিনটা শুরু করতে হবে। টম্বোলাইসিস কিন্তু করা যাবে, টম্বোলাইসিস করা যাবে প্রেগন্যান্ট লেডিকে, যদি হাই রিস্ক পেশেন্ট হয় তাকেও কিন্তু সিস্টেমিক টম্বোলাইসিস করা যাবে, যেটা ক্লাস 2 এ ইন্ডিকেশন। তার মানে হলে পেশেন্ট হাই রিস্ক থাকে তাকে অ্যান্টিকোয়াগুলেট করতে হবে, আর যদি হাই রিস্ক থাকে তাকেও টম্বোলাইসিস করা যাবে। এটা আমরা কিছু প্রটোকল আছে যে কখন আমরা মানে প্রেগন্যান্ট লেডিকে এপিডুরাল স্পাইনাল নিডল দিব না বা এগুলো করবেন, এগুলো কন্ট্রাইন্ডিকেশন, এগুলোতে আমরা কিছু যাব না। হ্যাঁ, এটা প্রটোকল, এটা হচ্ছে একটা ফলো আপ আমরা করবো। কিভাবে একটা পেশেন্টকে ফলো আপ করতে হয় আফটার রুটিন ক্লিনিক্যাল এভলিউশন অফ পেশেন্ট কিন্তু 6 মান্থ আমরা করতে হবে। এটা আমাদের রুটিনলি চেক আপ করতে হবে যে তার আদার মানে রিকারেন্স হওয়ার চান্স আছে কিনা, বা তার ক্রনিক হাইপারটেনশন ডেভেলপ করলো কিনা, এইসব জিনিসগুলো স্ক্যান করতে পারি আমরা, অথবা আমরা সিটিপিএ এগুলো করতে পারি, এগুলো আমরা ফলো আপ করবো 3 to 6 মান্থ পর এই পেশেন্টগুলো করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir, for your nice presentation, sir. আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার থ্যাংক ইউ এক্সিলেন্ট প্রেজেন্টেশন। আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো এই যে পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে কিছু রুল আউট ক্রাইটেরিয়া দেখাইছেন, ওইখানে 8টা ক্রাইটেরিয়া দেখাইছেন। তো আমার কোয়েশ্চেন হলো এখানে মানে কয়টা ক্রাইটেরিয়া থাকতে হবে রুল আউট করার জন্য 8টার মধ্যে? না, এটা এরকম কোনো কয়টা ক্রাইটেরিয়ার বিষয় নাই। বিষয়টা হচ্ছে কি, যদি এগুলোর মধ্যে যদি দেখা যায় যে পেশেন্টের টেস্ট প্রবাবিলিটি এবং এই রুলগুলো থাকে, এগুলো যদি এর মধ্যে 2-3টা বার থাকে, হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে যে আমরা এটাকে ধরে নেই ল প্রবাবিলিটি হলে আমরা কি করবো, এটা ডিডাইমার করবো। ডিডাইমার করে যদি নেগেটিভ থাকে পেশেন্টকে আমরা ডিসচার্জ দিয়ে দেবো। দিস ইজ নট এ কেস অফ পালমোনারি এম্বোলিজম, দিস অল্টারনেটিভ আমরা ডায়াগনোসিস আমরা চিন্তা করবো। এটা হচ্ছে কি, এটা রুল আউটের টিম হচ্ছে ইমার্জেন্সিতে রুল আউট সিস্টেমটা করা। এই প্যারামিটার গুলো দেখা হয়, এই প্যারামিটার গুলোর মধ্যে 2-3টা প্যারামিটার যদি থাকে, তাকে আমরা ডিডাইমারটা যদি নেগেটিভ থাকে ধরে নিতে হবে দিস ইজ নট এ কেস অফ পালমোনারি এম্বোলিজম, আমরা অল্টারনেটিভ থিঙ্কিং করতে হবে। থ্যাংক ইউ। আমার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হলো যে ট্রিটমেন্ট রিলেটেড, যে বলছেন যে যদি থ্রম্বোলাইসিস যদি ফেল করে তাহলে সার্জিক্যাল এম্বোলেক্টমিতে যেতে হবে। তখন আমার কোয়েশ্চেন হলো আমি হচ্ছে যে থ্রম্বোলাইসিস করার পরে কতক্ষণ পরে আমি অ্যাসেস করব, এবং এই ক্ষেত্রে ফেলিওরের মানে ক্রাইটেরিয়া কি হবে? আচ্ছা, ফেলিওরের ক্রাইটেরিয়া একদম ক্লিয়ার কাট। একটা পেশেন্টের আমাদের একটা প্যারামিটার আমাদের দেখতে হবে ট্রিটমেন্ট সাকসেসফুল, সেটা হচ্ছে আরবি রিগেইন করলো কিনা। আরবি
যে তার আরবি পেরিয়ড ছিল, আরবি পেরিয়ডের আরবি ফাংশনটাকে যে তার ইমপ্রুভ করলো কিনা। দিস ইজ দ্য অনলি প্যারামিটার যে আমরা ট্রিটমেন্টটা সাকসেসফুল হলো কিনা। আরবি ডাইমেনশনটা কমে আসবে, আরবি কার্ডিয়াক আউটপুট বাড়বে, পেশেন্ট ক্লিনিক্যালি সিস্টেমিক ব্লাড প্রেশার বাড়বে। হ্যাঁ, এটা হচ্ছে কি, এবং আরবির যে গ্রেডিয়েন্ট গুলো কমে যাবে। সো দিস ইজ দ্য, যদি দেখা যায় যে পেশেন্টের হিমোডাইনামিক্যালি ইমপ্রুভমেন্ট, তাহলেই বুঝতে হবে যে পেশেন্ট ট্রিটমেন্ট সাকসেসফুল থ্রম্বোলাইসিস। এবং সেটা আমরা দেখতে হবে, তুমি যেটা বলছো যে আমরা এখানে কিন্তু সেটা থ্রম্বোলাইসিস করার কিন্তু প্রোটোকলটা ডিফারেন্ট। প্রোটোকলটা হচ্ছে কি, আমরা সাধারণত আমরা করোনারিতে যেটা বলি আমরা 12 ঘন্টার ভিতরে দিতে হবে, সেটাটা কিন্তু পালমোনারি এম্বোলিজমে আপ টু 48 আওয়ার্সের ভিতরে দিতে হবে। এবং যদি পেশেন্ট আনস্টেবল থাকে, আমরা কিন্তু 7 দিন পর্যন্ত থ্রম্বোলাইসিস করতে পারবো। আর থ্রম্বোলাইসিস আমরা যে কাজ করলো কিনা সেটা তুমি যেটা বলছো, এটা আমরা দেখি 4 ঘন্টা পর্যন্ত আমরা ওয়েট করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলো হ্যালো। বলো। হ্যাঁ আচ্ছা, বলো। হার্ট স্টেজে আছে যে হিমোডাইনামিক্যালি আনস্টেবল হলে হচ্ছে থ্রম্বোলাইসিস, হ্যাঁ, আর সেটা তো আমিও বললাম। হিমোডাইনামিক্যালি স্টেবল যদি হয় তাহলে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। হিমোডাইনামিক্যালি স্টেবল হইলে কি আমি থ্রম্বোলাইসিস দিতে পারবো না হাই রিস্কের থেকে? একটা হচ্ছে যে আমি কিন্তু দুইটা স্লাইড এখানে দেখাইছি। হিমোডাইনামিক আনস্টেবল যদি হয়, পেশেন্টকে থ্রম্বোলাইসিস করতে হবে ইন টপ অফ অ্যান্টিকোয়াগুলেশন। হ্যাঁ, এটা জিনিস এখানে কিন্তু মনে রাখতে হবে। যদি আমরা স্টেপটোকাইনেজ ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিকোয়াগুলেশন ইউজ করা যাবে না, নাম্বার 1। যদি আমরা টেনেটিভ্লেজ ইউজ করি, অর্থাৎ আরটিপিএ ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিমেন্টেনিয়াসলি অ্যান্টিকোয়াগুলেশন চলবে আনস্টেবল পেশেন্ট। যদি পেশেন্ট ক্লিনিক্যালি স্টেবল থাকে, আপনি অ্যান্টিকোয়াগুলেশন দিলেন, কিন্তু পেশেন্ট যদি ডিটোরিয়েট করে যায় অথবা ইমপ্রুভ না করে, তাহলে পেশেন্টকে আপনি থ্রম্বোলাইসিস করতে পারবেন। এটাকে বলে রেস্কিউ থ্রম্বোলাইসিস। ইট ইজ এ ক্লাস 2 ইন্ডিকেশন। প্রথমে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে স্টেবল হলে, তারপরে ডিটোরিয়েট করলে তখন আমি হ্যাঁ, এবং তাকে থ্রম্বোলাইসিস করতে হবে। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার, যে থ্রম্বোলাইটিক স্যার আমরা তো এমআই এর ক্ষেত্রে আমরা 12 আওয়ার্সের মধ্যে করি, এটা কতক্ষণের মধ্যে করতে হবে? আর একটা কোশ্চেন, রেস্কিউ থ্রম্বোলাইসিস আমরা রেস্কিউ থ্রম্বোলাইসিসের কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা আছে কিনা? আমি বলি, আমি আগেও এটা টপিকের আনসারের সাথে আনসার দিয়ে দিছি যে আমরা থ্রম্বোলাইসিস করবো আপ টু 48 আওয়ার্স পর্যন্ত করতে পারবো। এটা ক্লাস 1 এডুকেশন, 2 দিন পর্যন্ত করা যাবে। এবং বলা হয়েছে যে আপ টু 7 ডে পর্যন্ত করা যাবে থ্রম্বোলাইসিস, যদি পেশেন্টের এরকম ক্লিনিক্যাল কন্ডিশন থাকে, আনস্টেবল থাকে, 7 ডে পর্যন্ত করা যাবে। কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে 48 আওয়ার্সের ভিতরে করা, নাম্বার 1। এবং সেকেন্ড কোয়েশ্চনটা ছিল যে কি বলছিল, রেস্কিউটা হচ্ছে কি, যদি আমরা পেশেন্ট অ্যান্টিকোয়াগুলেশন চলতেছে, হ্যাঁ, দেখা গেল সাডেনলি পেশেন্ট রিকোয়ালেশন ইন্টারমিডিয়েট টাইপ পেশেন্ট, লো বা ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ, তাকে অ্যান্টিকোয়াগুলেশন দিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করলাম, কিন্তু সাডেনলি পেশেন্ট ডিটোরিয়েট করে গেল, সেখানে আমরা তাকে থ্রম্বোলাইজ করবো। দিস ইজ কল্ড রেস্কিউ থ্রম্বোলাইসিস। রেস্কিউটার ক্ষেত্রে স্যার কোনো সময়সীমা আছে কিনা? মানে না, না, আমার কথাটা বুঝো। আমরা পেশেন্টটাকে ইন্টারমিডিয়েট গ্রুপ, সে কিন্তু থ্রম্বোলাইসিস পাওয়ার যোগ্য না, তাকে শুধু অ্যান্টিকোয়াগুলেশন পাবে, তাকে আমরা অ্যান্টিকোয়াগুলেশন শুরু করলাম, শুরু করে দেখা গেল যে না, পেশেন্টটা তো ইমপ্রুভ করতেইছে না, বরঞ্চ পেশেন্ট হিমোডাইনামিক্যালি আরো ডিটোরিয়েট করতেছে, সেক্ষেত্রে আমরা তাকে অ্যান্টিকোয়াগুলেশন বন্ধ করে তাকে থ্রম্বোলাইসিস শুরু করবো, থ্রম্বোলাইসিস দিব। দিস ইজ রেস্কিউ থ্রম্বোলাইসিস। স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ স্যার, কোশ্চেনটা হচ্ছে, স্যার আপনি আপনার স্লাইডে বলছিলেন যে আমাদের এই রোগীটা অনেক সময় কার্ডিওজেনিক শকে নিয়ে আসে, আপনি ওখানে আইনোট্রপস দিতে বলছিলেন, নরঅ্যাড্রিনালিন অথবা ডোপামিন দিতে বলছিলেন স্যার। স্যার আইনোট্রপস এর রুল কি স্যার? এখানে তো রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট তো ফেলিওর না, লেফট হার্টে তো ব্লাড নাই স্যার, তাহলে আমি আমার কথা হচ্ছে কি, তুমি আমাকে আগে বলো তাইলে, আমরা যখন আইনোট্রপিক দেই, ওই আইনোট্রপিক শুধু লেফট হার্টে কাজ করে? হ্যাঁ স্যার, আমরা যখন আইনোট্রপিক দেই, ওটাকে স্পেসিফিকলি শুধু লেফট হার্টে কাজ করে? আইনোট্রপসটাতে আমরা মানে শুধু এটা না, শুধু স্যার আমি তো চিন্তা করতেছি স্যার, মানে এরিথমিয়া হয় কিনা স্যার লেফট হার্টের? না, তোমার যদি পেশেন্ট যদি হিমোডাইনামিক আনস্টেবল থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে কিন্তু যদি আমরা আইনোট্রপ ইউজ করি পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে, তাহলে আরবি কিন্তু ফোর্স অফ কন্ট্রাকশনটা বাড়ে এবং তার কার্ডিয়াক আউটপুটটা বাড়ে, কারণ আমাদের কার্ডিয়াক আউটপুটটা বাড়ানো জরুরি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কার্ডিয়াক আউটপুটটা বাড়াই, কিন্তু মাইন্ড ইট, দিস ইজ এ ব্রিজিং ট্রিটমেন্ট, ইট ইজ এ ট্রানজিয়েন্ট ট্রিটমেন্ট।
নট লং টার্ম। আমরা যেরকম একটা আয়রন ড্রপ লাগাই ঘন্টার পর ঘন্টা বসে দিনের পর দিন 3 দিন 4 দিন আয়রন ড্রপ লাগিয়ে রাখে, এটা কিন্তু না। এটা হলো ট্রানজিয়েন্ট এবং আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়ার আগ পর্যন্ত আরবিটাকে আমরা কন্ট্রাকশন কোর্স অফ কন্ট্রাকশনটা বাড়ানোর চেষ্টা করি, সেজন্য দেওয়া হয়। কারণ তোমার আয়রন ড্রপ তো এলবিতে যেভাবে কাজ করে আরবি তো সেই একই মেকানিজমে কাজ করে, ঠিক আছে? আরবি যদি তার কন্ট্রাকশন না থাকে, আউটপুট না বাড়ে, এলবি ব্লাড পাবে কোথেকে? এলবি তো পাবে না। হ্যাঁ, আর রাইটটাকে না গেলে তো এলবি পাবে কোথেকে? সেম কোশ্চেনটা স্যার ইনফিনিয়ামের ক্ষেত্রে স্যার, ইনফিনিয়ামাইতে স্যার রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়, তো ও ক্ষেত্রে আমরা প্রায় বলি যে, বা আমাদের যে গাইডলাইন গুলো বলে সেখানে হচ্ছে স্যার মানে ফ্লুইড দেওয়ার জন্য 2 লিটার পর্যন্ত বা 2.5 লিটার পর্যন্ত দেওয়া যায়। এখানে কিন্তু তুমি ফলো করছো কিনা, আমি প্রথমে একটা জিনিস কিন্তু বলে দিছি যে ফ্লুইড অপটিমাইজেশন, আমি বলছি হ্যাঁ, সেখানে আমি কিন্তু বলছি যদি ফ্লুইড অপটিমাইজেশন করার পরে যদি না হয় তখন কিন্তু আইনট্রপ। সেক্ষেত্রে তোমার ঠিক আরবি ফেইলারের ক্ষেত্রেও একই কথা, তুমি অপটিমাইজেশন অফ ফ্লুইড করার পরে যদি তোমার পেশেন্ট শকে থাকে, পেশেন্ট যদি বিপি মেনটেন না হয়, তুমি কি আইনট্রপ দিবা না? দিতে হবে, কারণ তুমি ইউ আর নট মানে কনফার্ম যে দিস ইজ আরবি ইনফেকশন, যে তাকে এলবি যে ইনফেক্ট হয় না, তুমি কেমনে বুঝলা? হ্যাঁ, সেক্ষেত্রে যদি পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসারের একটা ব্যাপার আছে। হ্যাঁ, কারণ তোমাকে ওইটা তো আমরা দেখতে পারবো না, আমরা ক্লিনিক্যাল নিয়ে আলোচনা করি। কারণ আপনার যদি একটা পেশেন্টের আরবি ইনফেকশন থাকে, তাকে ফ্লুইড অপটিমাইজেশন করার পরে যদি তোমার বিপি না উঠে, সেক্ষেত্রে কিন্তু আইনট্রপ দিতে হবে। সেম জিনিস এখানেও, যদি আরবিতে যদি দেখা যায় যে আমরা ফ্লুইড অপটিমাইজেশন করার পরেও পেশেন্টের সিস্টেমিক ব্লাড প্রেশার কিন্তু মেনটেন হচ্ছে না, পেশেন্ট শকে আছে, সেক্ষেত্রে আমরা আইনট্রপ ইউজ করতে পারবো ফর ট্রানজিয়েন্ট পিরিয়ড আপ টু আমরা ডেফিনিট ট্রিটমেন্টের আগ পর্যন্ত, ঠিক আছে স্যার? এটা তো স্যার প্যাথোলজি তো আছে স্যার, প্যাথোলজি আপনি দেখাইছেন স্যার, যেমন আরবি ডাইলেশন ইনফেকশন হয়ে লাস্টে কিন্তু এলবি কি হইতেছে, কার্ডিওভাস্কুলার কমতেছে। হ্যাঁ, এটা তো আরবি যদি ফিডিং না দেয় এলবি পাবে কোত্থেকে? এইটা এই স্লাইডটা বুঝলেই স্যার ওই জায়গা হয়ে যাবে। স্যার আমার কনফিউশনটা অ্যারাইজ করছে, আমার একজন স্যারে বলছিলেন, বাট আমি মেকানিজমটা বইতে করি নাই, তো বলছিলেন যে স্যার এলবি তে রিসেপ্টর গুলো আইনোট্রপ যেমন নরএড্রিনাল রিসেপ্টর গুলো ভালো থাকে, বেশি থাকে, তো যার কারণে আমরা যদি ওই আইনোট্রপসটা দেই এটা এরিথমিয়া মানে হইতে পারে, সেজন্য আমরা অ্যাভয়েড করব। স্যার এটা জাস্টিফাইবল কিনা সেই জন্যই আসলে। না, জাস্টিফাইবল না, এটা আইনোট্রপ দিতে হবে, আইনোট্রপ দিতে হবে। শোনো, আইনোট্রপ দিলে যে কোনো ক্ষেত্রে এরিথমিয়া হইতে পারে। এখন এরিথমিয়া হবে বলে যে আমরা ট্রিটমেন্ট বন্ধ করে দেবো তা তো না, এরিথমিয়া তো হইতে পারে। এটাই যে ওয়ান ইফেক্ট অফ আইনোট্রপ, যে কোনো ক্ষেত্রে দিলেই কিন্তু এরিথমিয়া হইতে পারে। এটা সাইড এফেক্ট অফ আইনোট্রপস, এটা হইতেই পারে। স্যার যে আমার একটা কোশ্চেন ছিল স্যার, যে ওয়েল স্কোর যেটা আমরা করি স্যার, ডিবিটির ক্ষেত্রে এক ধরনের দেখতেছি, পালমোনারি এমবোলিজম এক ধরনের স্যার, ওইটা তো আসলে মনে থাকে না স্যার। পালমোনারি এমবোলিজম দেখে যে জি স্যার, ওইটা তো কোনো এটা কিন্তু আমি যে দুইটা স্লাইড দেখাইলাম, যে দুইটা স্কোরিং, যেটা ইএসসি কিন্তু জেনেভা স্কোরিংটা ওরা ফলো করে। হ্যাঁ, ওরা জেনেভা স্কোরিংটা ফলো করে। সো আমরা ওয়েল স্কোরটাও আমরা নিতে পারবো। এখানে ওয়েল স্কোরটা একদম মোর ইজি, কারণ 7টা প্যারামিটার দিয়ে আমরা করা হয়। হ্যাঁ, সো আমরা এটা স্কোরিং সিস্টেমটা করা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা না করলে, প্রি-টেস্ট প্রবাবিলিটি না করলে কিন্তু ফার্দার পালমোনারি এমবোলিজম নিয়ে আর কিন্তু আগানো যাবে না। হ্যাঁ, পেশেন্টের প্রি-টেস্ট প্রবাবিলিটি মাস্ট, এবং ক্লিনিক্যাল ফিচার এবং প্রি-টেস্ট প্রবাবিলিটি আমাদের অবশ্যই দেখতে হবে, না হলে আমরা পেশেন্টের ট্রিটমেন্ট প্রটোকল সাজাতে পারবো না। এই ক্ষেত্রে কি শুধু মডিফাইড যেটা মডিফাইডটা করলেই হবে শুধু। বদরুল ভাই, ওই যে স্যার অলরেডি বলছে ওয়েল স্কোরটা আসলে আমাদের ডিপ ভেন থ্রম্বোসিসের ক্ষেত্রে করব, আর হচ্ছে জেনেভা স্কোরটা করব আমরা পালমোনারি এমবোলিজমের ক্ষেত্রে। পালমোনারি এমবোলিজম ওয়েল স্কোরে করা যাবে, করা যাবে, কিন্তু আমরা যেহেতু ইএসসিটা এবার বেশি এমফাসাইজ করছে জেনেভা স্কোরের উপরে, জেনেভা স্কোরটা আমরা করলাম অসুবিধা নেই। জেনেভা স্কোর ঠিক আছে স্যার, এই যে ক্রাইটেরিয়া গুলো মনে রাখা তো টাফ স্যার মনে হয়েছে। এগুলা ক্রাইটেরিয়া মনে রাখার জিনিস নাই, কিছু স্কোরিং সিস্টেম, কিছু জিনিস এগুলা কিন্তু মনে রাখার, মনে করে এগুলো করার ক্ষেত্রে এখানে কোনো ক্রেডিট নাই যে আমি মনে রেখে এটা স্কোরিং করলাম, আর আপনার ওয়েবসাইটে এটা থাকবে। ডিসক্রেডিটের কিছু নাই, মনে করেন আপনি এখানে তো ডিসক্রেডিটের কিছু নাই, আপনি কন্ট্রাইন্ডিকেশন অফ থ্রম্বোলাইসিস আপনার ওয়ালে দুলানো থাকবে,
হ্যাঁ, আপনি ডোজিং অফ বিভিন্ন আইনোট্রপ আপনার ওয়ালে ঝুলানো থাকবে, এটা মনে রেখে রেখে আপনি করবেন, এটাতে কোনো ক্রেডিটও নাই ডিসক্রেডিটও নাই, বরঞ্চ আপনি হিউম্যান বিং, আপনি কিন্তু এরর হতে পারে, সো আপনি এভরিথিং শুড বি ইন রিটেন ফর্ম। হ্যাঁ, আপনি এটাকে লিখে রাখবেন যে আপনার ট্রম্বোলাইসিসের ডোজ কি হবে, আপনার